রক্তিম প্রেম লিখেছেন শুভাকাঙ্ক্ষী লেখনী। পর্ব ৫। হেলিকপ্টারগুলো এই ছাদের দিকে আসছে সেটা দূর থেকে দেখেই সকলে বুঝে গিয়েছে। জেনারেল চোখে মুখে ভয় ছিটিয়ে আছে। এক হাতে বুকের মাঝখানে, অন্য হাত দিয়ে সব গুন্ডাকে ইশারা করে ধমকে সুরে বলে, হেই ইউ বাস্টার্ড, হোয়াই আর ইউ অল স্ট্যান্ডিং হিয়ার অ্যান্ড স্টারিং অ্যাট মাই ফেস? জাস্ট গো অ্যান্ড ক্যাচ হার, আদারওয়াইজ হি উইল কিল অল অফ আস। জেনারেল এতগুলো ইংলিশ কথা গুন্ডারা বুঝলো কিনা বুঝলো না জানা নেই, তবে কি বলতে চেয়েছে হাতের ইশারায় সেটা সবাই ধরতে পেরে তারার দিকে ছুটে যায়। তারার কাছে গিয়ে দুজন গুন্ডা মিলে ওর দুই বাহু প্রচুর শক্ত করে ধরে, চেয়ার থেকে টেনে হিঁচড়ে তোলে। একজন ওর পেটের দিকে বন্দুক তাক করে আর অন্যজন গলায় ছুরি ধরে। বাকিরা ওদের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, ওদের সাথে জেনানো যোগ দিয়ে দাঁড়ায়। সকলে বোঝাতে চাইছে যেন ওরাও কম নয়, ওদেরও ক্ষমতা নেই। সকলের কাছে বন্দুক, কিছু ছুরি জাতীয় জিনিস আছে। ওরা সকলে এক হাতে দাঁড়াতে দাঁড়াতে হেলিকপ্টারগুলো অনেকটা কাছাকাছি চলে আসে। একদম ছাদের কাছে আসতেই একে একে হেলিকপ্টার থেকে লাফ দেওয়া শুরু করে। প্রথম হেলিকপ্টার থেকে নামে নিখিল, কবির, সাথে আরও দুজন বডিগার্ড। দ্বিতীয় হেলিকপ্টার থেকে নামে জেনিফার, ধ্রুব আর রিহান। রিহান এতদিন দেশের বাইরে ছিল, আজই ফিরেছে। সে আর এসেই চলে এসেছে নিজের ভাবিকে বাঁচাতে। এরপর হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামে আলপনা, বিজয় আর দুজন বডিগার্ড। এরপর থেকে পরপর বডিগার্ডরা নামতে শুরু করে অন্য হেলিকপ্টারগুলো থেকে। প্রায় কয়েক সেকেন্ডের ভেতরেই বড়সড় ছাদটা মানুষদের ভরে যায়। গুন্ডা আর জেনানের চোখে মুখে ভয়ে ছেয়ে গিয়েছে। খুব বড় একটা ভুল চাল চেলেছে ভেবে নিজেকেই মনে মনে গালাগাল করেছে সে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ওদের তথ্য মতে আজকে রাফার, নিখিল, কবির ওরা সবাই দুবাই গিয়েছে। আজ শুধু তারার অফিসে যাওয়ার কথা ছিল, আর তেমনটাই হয়েছে। ওরা খুব সহজেই তারাকে মাঝপথে তুলে এনেছে, কেউ টেরও পায়নি। এমনকি জেনিফার ফোনেও তারার হয়ে মেসেজ করা হয়েছে যে ওর আজকে শরীর খারাপ, তাই ও অফিসে যাবে না। আবার স্পষ্ট করে বলে হয়েছে যেন সে কোনোভাবেই রাফান বা অন্য কাউকে না বলে। এত সুন্দর করে সাজানো প্ল্যানে কি করে জল ঢেলে দিতে পারে ওই রাফান? এসব ভেবেই অবাক হচ্ছিল, কিন্তু তখনই কিছু একটা খেয়াল করে। রাফান আসেনি। ও ইয়েস, রাফান আসেনি, তার মানে সে সত্যিই ব্যস্ত, তাই তো অন্যদের এখানে পাঠিয়ে দিয়েছে। এই কথা ভাবতেই জেনানের মনে একটা পৈশাচিক আনন্দ হয়। নিখিলদের দিকে তাকিয়ে শয়তানের মতো করে বাঁকা হেসে বলে, ইফ ইউ অল ওয়ান্ট টু সেভ হার দেন লেট আস গো, আদারওয়াইজ মিস্টার রেইম উইল নেভার সি হিজ ফাকিং ওয়াইফ অ্যালাইভ। ঘণ্টাদের হাতের নিচে মরণাস্ত্রের তলায় থেকেও তারা নড়ছে না, কাঁপছে না, ভয় পাচ্ছে না। আগের সময়গুলো মতো স্থির তাকিয়ে আছে সামনের দিকে। আলপনা আর জেনিফার অনবরত চেঁচিয়ে যাচ্ছে, ম্যাম ভয় পাবেন না, আমরা এসে গেছি, আপনার কিছু হবে না। তারা ভয় পাস না সোনা, আমরা আছি, কিছু হবে না। ওদের কথা শুনে তারাও না শোনার মতো করে রইল। কারণ একটাই, ও জানে ওর মিস্টার ক্রিমিনালকে সে ওর কিছু হতে দেবে না, তাই ও কারো পরোয়া করে না, কারণ না। গুন্ডারা নিখিলের দেখে ভয় দেখানোর জন্য তারার গলায় সাথে ছুরি লাগিয়ে দেয় যেন ওরা পিছিয়ে যায়, আর কুৎসিত ভাষায় বলে, এই মায়েরা ফেলুম কিন্তু, আগাবি না, কেউ আগাইবি না কইলাম। কথা বলতে দেরি, দরম করে দুজনের দুই দিকে পড়তে দেরি নাই। তারা এমনভাবে দুজনকে মেরে সরিয়ে দিল যে দুজনে ছিটকে দুপাশে পড়ে গেল, আর তারা এক দৌড়ে নিখিলের পাশে চলে গেল। ব্যাস, খেলা ঘুরে গেল। জেনান তারাকে আটকানোর জন্য ধরতে যেও নাগাল পেল না। তারা তার আগেই পাগার পার। জেনান তখন রাগে গজগজ করতে করতে বলল, I will make you suffer a lot that you will forget your one name. I will kill you. হা 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 শব্দে হেসে উঠল তারা। সে কি এক বিদ্রুপের হাসি! কোমল নারীর অভিনয়ে বুঝি এইসব হাসি মানায়? সে যে কতটা নাজুক প্রকৃতির একজন নারী, এই হাসি দেখলে সেটা সকলেই গুলিয়ে খাবে। সে কি ভয়ঙ্কর পৈশাচিক হাসি! শুনতে যে খুব অসুন্দর তা না, তবে লোহমর্ষক বটে সেই হাসির শব্দ। আর এই হাসিতে কলিজা শুকিয়ে আসলো সবার, এমনকি নিখিল, জেনিফারও তারার হাসিতে অবাক। প্রত্যেকে উজবুকের মতো গোল গোল চোখে হা করে দেখছে। তারার হাসিতে সকলে চুপ। তারা নিজেকে কিছুটা সামলে জেনারের উদ্দেশ্যাকার কাত করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে পাকা হাসতে বলল, হেই রাস্কা, কি ভেবেছিলি তোর মতন একটা কাবেট মাদার ফাকারকে আমাকে আজ সহজে তুলে আনতে পারবে? এত সহজ ভেবে নিলি সব? তোর কি মনে হয় রাফান ইব্রাহিম মিদা আকাশে তাকিয়ে থাকে, নাকি ঘাসে মুখ দিয়ে হাঁটে? বড্ড বেশি স্মার্ট ভেবেছিলি নিজেকে, তাই না? ভুল করেছিস, খুব বড় ভুল করেছিস। তোদের একটা কথা বলে দিই, তোরা আমাকে এখানে তুলে আনিসটি, আমি নিজে এসেছি এখানে, আমি নিয়ে এসেছি তোদের এখানে। তারার কথায় বড় বড় ঢোক গেল সবাই। ভয়ে শিহরণ জাগে সকলের মাঝে। ঠিক তখনই পেছন থেকে আরেকটা হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যায়। সেই হেলিকপ্টার করে আসছে মক্ষম ব্যক্তিটি। তারা সহ নিখিলের মুখেও তখন হাসি।
ঠিক তারাদের পাশে গিয়ে হেলিকপ্টারটা থেকে রাফান লাফ দিয়ে নামে। ওর পেছন পেছন আরও 3-4 বডিগার্ড নেমে দাঁড়ায়। রাফানের পরনে আজকের একটু আলাদা রকমের পোশাক, গায়ে একটা কালো ওভারকোট জড়ানো, তবে সেটাই হাতা ঢুকায়নি রাফান, শুধু কাঁধের উপরে ফেলে রেখেছে। ওভারকোটের ভিতরে ব্লেজার পরেছে, সেটা সম্পূর্ণ ধূসর রঙের, আর একটা বেগুনি কালোর চকচকে টাই বেঁধেছে, যেটা ওর পার্সোনালিটি কেমন হতে পারে সেটাই সকলকে জানান দিচ্ছে। চুলগুলো আজকে জেল দিয়ে পেছন দিকে সেট করা, সত্যি সত্যি বোধহয় কোনো দরকারি মিটিং থেকে এসেছে। হাতে রয়েছে একদম কুচকুচে কালো রঙের গ্লাভস। রাফান ইব্রাহিমের সব কিছুই তার গাম্ভীর্য এবং অভিজাত্যের পরিচয় বহন করেছে। হেলিকপ্টার থেকে নেমে রাফান নিখিলকে ইশারা দেয়, আর সে রাফানের কাছে এসে রাইফেল দিয়ে যায়। আর অন্য একটা বডিগার্ডের দিকে ইশারা করলে সে এসে রাফানের মুখে একটা সিগারেট দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। সিগারেটে আগুন ধরানোর পর রাফান একটা ধোঁয়া ছেড়ে তীক্ষ্ণ চোখে মৃদু বাঁকা হাসি দিয়ে জেনানের দিকে তাকায়, যেন সামনে কোনো জোকার দাঁড়িয়ে আছে। রাফানকে দেখে কোনটা থেকে শুরু করে জেনানো ভয়ে ঘামতে শুরু করেছে। ওদের ভয়ে কাঠ হয়ে যাওয়া অবস্থা দেখে রাফান অনেকটা প্রশস্ত করে বাঁকা হাসি দেয়, মুখ থেকে সিগারেট ফেলে সেটাকে পায়ে পিষে ফেলে। আসল মুহূর্তে চলে এসেছে মনে হচ্ছে। রাফান ধীরে ধীরে তারার দিকে এগোয়, নিজের ডান হাতের তর্জনী দিয়ে ওর থুতনি উঁচু করে ধরে নিজের মাথাটা নিচু করে তাকায় ওর দিকে। গোড় লাগা কমন চোখে ভালো মতো তারাকে পরোক্ষ করে দেখে যে কোনো আঘাত পেয়েছে কিনা। কোনো আঘাতের চিহ্ন না থাকায় মুচকি হেসে হাসকি স্বরে বলে, ইউ আর রিয়েলি মাই বেবি গার্ল ফ্লাওয়ার অ্যাজ এক্সপেক্টেড। তুমি আমার সিংহী। রাফান আর তারার সহ বাকি সবার চোখে মুখেও গর্বের আভাস পাওয়া যায়। এবার তারা রাফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেন আসলে শুধু শুধু কাজ পেলে? আমি তো বললাম সব ম্যানেজ হয়ে যাবে, চিন্তার কারণ ছিল না তো, শুধুই আসলে। রাফান তারার এই প্রশ্নে উত্তর দেয় না, কারণ শুধু সে কিছুই করে না। রাফান তারার থুতনি থেকে আঙুল সরিয়ে গলায় আলতো চাপ দিয়ে নিজের দিকে খানিকটা এগিয়ে আনে, তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, বলো ফ্লাওয়ার, কে তোমায় ছুঁয়েছে আর কিভাবে ছুঁয়েছে? তারা অবাক হয়ে রাফানের দিকে তাকিয়ে আছে, আর বাকিরাও বুঝে গিয়েছে রাফান কি করতে চাইছে। ডুবো আর রিহান মিটিমিটি হেসে বলে, এই কেন করেছে? রাফান তারের দিকে তাকিয়ে চোয়া শক্ত করে ধমকের সুরে বলে, কি হলো, চুপ করে আছো কেন বলো? তারা রাফানের ধমকের ভয়ে একবার একটা গুন্ডার দিকে চোখ পড়ে যায়, আর তাকাতে না তাকাতেই ঠাস পড়ে গেল হাতে ছুরি ধরা একটা গুন্ডা। একদম কপাল বরাবর গুলি লেগে আছে, সাথে সাথে মরে গেল। এত তাড়াতাড়ি বিষয়টা হলো যে তারা আটকে উঠল। রাফান তারার দিকে মুখ ঘুরিয়েই বাম হাতে রাইফেল চালিয়ে মেরে দিল গুন্ডাটিকে। আবার তারার মুখে ওর নিজের দিকে ঘুরালো, প্রশ্ন করলো, আর কে? রাফানের চোখে ছিল ভয়াবহ হিংস্রতা, যা গ্রাস করে দিতে পারে সকলকে। তারা আবার বন্দুকধারী লোকের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে লোকটা ঝাঁঝরা হয়ে গেল। জেনান এসব থেকে ভয়ে পিছু হেঁটে যেতে নিচ্ছিল, ঠিক তখনই তারা আর রাফান একসাথে ওকে শ্যুট করলো। তার হাতে কোনো বন্দুকই ছিল না, সে পাশ থেকে ধ্রুবর হাতে রাইফেল টান মেরে এই কাজটা করলো। আর রাফানও, কিন্তু রাফানের চোখে একদম স্থির তারার দিকে, যেন চোখ সরালেই আর দেখতে পাবে না। রাফান তারার এই আসমিক কাণ্ডে একটু অবাক হলো বইকি, তবে তা প্রকাশ না করে গর্বসূচক হাসলো। তারা ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দিল ওই মুহূর্তে। নিখিল, জেনিফার, ধ্রুব, রিহান, বিজয়, আলপনা সবার সাথে সাথে পেছন ঘুরে গেল। বিজয়ের আগে ইচ্ছে মতো গালাগালি করছে, আর বাকিরা মিটিমিটি করে হাসছে। কিন্তু সকলে পরপর গুলির আওয়াজে ভরকে যায়। পেছন ফিরে দেখে রাফান তারার অধরে অধর ডুবে বাম হাতে গুলি চালাচ্ছে, আর সব গুন্ডারা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। সব গুন্ডারা জানতো যে মরণ তাদের সামনে। তাদের কাছে যেসব ছোটোখাটো অস্ত্র ছিল, তা তো একজনের দিকে গুলি ছুটতেই ওরা সবাই মারা পড়তো। তাই যদি আঘাত না করে বেঁচে যায়, এই আশা নিয়ে সবাই বসেছিল। কিন্তু রাফান একটা কোনটাকেও বাঁচিয়ে রাখেনি। জাস্ট 30 সেকেন্ডের ভেতরে সকলে ঝাঁঝরা হয়ে যায়। পুরো কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছাদটা রক্তিম বর্ণ ধারণ করে। রাফান তারা অধর থেকে অধর সরিয়ে চোখাচোখি করে হাসকে স্বরে বলে, তোমার জন্য যদি পুরো পৃথিবীকেও রক্তিম করতে হয়, আমি রাফান ইব্রাহিম মৃধা সেটাও করতে পারি। তুমি আমার রক্তিম প্রেম ফ্লাওয়ার। তারা নিচের ঘাড় উঁচু করে সামনে থাকা এই ভয়ঙ্কর লোকটার দিকে তাকিয়ে আছে। রাফানের ভালোবাসার ভয়ঙ্কর দিকটার কথা সে শুধু শুনেছে, আর নিজের চোখে দেখেও নিল। কেমন যেন অবিশ্বাস্য ঠেকেছে সব কিছু। মৃধা ম্যানশন, সন্ধ্যা 4টার দিকে সকলে নামাজ কালাম পড়ে একসাথে লিভিং রুমে বসে আছে। তবে রাফান নেই সেখানে। বাকিরা সবাই বসে একসাথে আড্ডা দিতে ব্যস্ত। ওদের আড্ডার মূল টপিক হলো বিজয় আর আলপনার বিয়ে। নিজের বিয়ের আলোচনা আলপনা লজ্জায় চুপসে গিয়েছে। ডুবো মজা করে আলপনার দিকে তাকিয়ে একগাল হেসে তারপর বলে, এই আলনা আপু, শেষে তুমিও ভালো একটা ফার্নিচার পেয়ে গেলে। বাহ, কিন্তু যত ভালো আলমারিটাই পাও না কেন, তুমি আলনাই থাকবে। হো হো করে হেসে দিল সবাই। আলপনা রাগ দেখিয়ে ধ্রুবকে বলল, এই শয়তান, আর একবার আলনা বললে তোর কানপট্টি জ্বালিয়ে দেবো চর মেরে।
ধ্রুব জিভ দেখিয়ে আবার বলতে থাকলো, আলপনা আক্তার আলনা, আলনা, আলনা। এবার তারা ধ্রুবর মাথায় 4টি মারল, কিন্তু যে আলপনা মারার জন্য উঠতে গেল অমনি ছুটতে পালালো। দুজনে মিলে সারা ঘর দৌড়াতে থাকলো, একজন আরেকজনের পিছে, আর বাকিরা হাসতে হাসতে কুপোকাত। ওদের সবার হাসাহাসিতে তারা সবার মনোযোগ আকর্ষণ করে কথা বলে উঠল, সবার যদি অনুমতি হয় তাহলে আমি আলপনার বেস্ট ফ্রেন্ড হিসেবে একটা কথা বলতে চাই। আমার একটা আবদার আছে সকলের কাছে, আমি চাই যে আলপনার বিজয়ের বিয়ের সব অনুষ্ঠান এই ম্যানশনেই হোক। তারার কথায় সকলের হাসাহাসি বন্ধ হয়ে যায়। যুব আলপনাও থেমে গিয়ে যে যার জায়গায় বসে পড়ে। তারা সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে আবার বলে, আমার এই চাওয়াটা শুনে সবাই অবাক হচ্ছে জানি, কিন্তু আমার প্রিয় এই ম্যানশন, আমার এই শ্বশুরবাড়ি পুরোই ফাঁকা পড়ে থাকে, বাড়িতে সার্ভেন্ট ছাড়া আর কেউ থাকে না বলেই চলে। তাই আমি চাইছি কিছুদিনের জন্য হলেও এই বাড়ি একটু আমেজে পূর্ণ থাকুক, একটু প্রাণবন্ত থাকুক। তারার কথা শুনে বিজয় বলে, ভাবি আমরা বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু এভাবে কি আমাদের বাবা মা রাজি হবেন? বিজয়ের কথায় আলপনাও মাথা নাড়িয়ে সায় দিল। তারা তখন তাদের চিন্তা তো দূর, বলল, চিন্তা নেই আঙ্কেল, আঙ্কেল আন্টির সাথে আমি নিজে কথা বলবো, আর ওনারা রাজিও হবেন। তারার কথা সকলে ওর উপর বিশ্বাস করলো। সকলে আবার আনন্দে ফিরে গেল। স্টাডি রুমে বসে ল্যাপটপে কাজ করছিল রাফান, তখনই দরজায় খটখট আওয়াজ হয়। রাফান ছোট্ট করে বলল, আয়। নিখিল ভেতরে ঢুকে রাফানের দিকে তাকালো, ভাই কথা ছিল। রাফান স্টাডি চেয়ার থেকে উঠে স্টাডি রুমের একপাশে বড় পর্দা টেনে সরিয়ে দিল। কাচের থাই গ্লাস থেকে বাহিরের সব পরিষ্কার। রাফান পকেটে হাত ঢুকিয়ে ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, বল কি বলবি? ভাই ওই নরিনকে আটকে রেখেছি, কি করবো ওকে নিয়ে, না মানে ওর বার্ন। রাফানের গম্ভীর কণ্ঠস্বরে এই ছোট্ট একটা শব্দ নিখিল হতবাক। নিখিল কিছু বলতে যাবে, পুনরায় তখনই থাই ক্লাসের প্রতিবিম্বে রাফানের অগ্নিচোখ থেকে ভয়ে একটা ঢোক গেল, সেখান থেকে বের হয়ে গেল। প্যারিসের ব্যস্ত শহরে ব্যস্ত দালানের আলিশান অফিস রুমের হোয়াইট টেবিলের ওপরে ফোনটা অনবরত ভাসতে থাকে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ খবর এসেছে, যেটা জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। এক হাতে ফাইল নিয়ে হাই হিলের কটকট আওয়াজ করতে করতে নেভি ব্লু কালারের অফিসিয়াল পোশাক পরা একজন নারী কেবিনের ভেতরে ঢুকে ফাইলটা টেবিলের ওপরে রেখে ফোনটা তোলে। শার্ট নেভি ব্লু স্কাইয়ের সাথে নেভি ব্লু কোট আর কালো হাই হিল পরা নারীটি ভীষণ রহস্যজনক এবং ভয়ঙ্কর বটে। সেটা তার তীক্ষ্ণ চোখের চাহনি দেখলেই বোঝা যায়। মহিলাটি ফোনটা কানে তুলে দিল। এমন একটা খবর তার কানে আসলো যে সে বাকিন হয়ে গেল। কান থেকে সরে ফোনটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। মহিলাটি ঢলে পড়ে যেতে নিলে টেবিলে এক হাতে ঠেকিয়ে দাঁড়ায়। চোখে জল চিকচিক করছে, রাগে কষ্টে আর প্রতিশোধের আগুনে টইটম্বর হয়ে গিয়েছে তার চোখ। টেবিলের ওপরে যা কিছু ছিল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতে থাকে আর চিৎকার করে বলে, রাফানের বাচ্চা, তুই আর কবে শুধরাবি? তোরে তো আর বাঁচিয়ে রাখতে পারবো না আমি। তুই কি করলি তুই? আমার ছোট বোনটা নয় অবুঝ ছিল, মাথা মোটা ছিল, তাই বলে মেরে দিলি? কেন করলি কেন? এবার তুই দেখবি এই নীতিটি কি করতে পারে তোর প্রিয় মানুষদের আমি যদি না মেরেছি, আমার কোনো শান্তি নেই শান্তি। ফ্লোরে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে নওরিনের বড় বোন নীতি। নওরিনও একসময় রাফানকে অনেক পছন্দ করত, কিন্তু রাফান ওকে অপমান করে রিজেক্ট করায় ও আর কিছু বলেনি, কারণ ও বোকা ছিল না নওরিনের মতো। কিন্তু আজকে প্রাণের চেয়েও প্রিয় ছোট বোনটার পুড়িয়ে মারার খবর যখন ওর কানে আসে, তখনই সে প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। রাত 1টা বাজে। তারা ঘুমিয়েছিল রাফানের রুমে। শুয়ে শুয়ে ডান পাশে রাফানের জন্য হাত যাতে রাখলো, কিন্তু খালি খালি অনুভব হয় ঘুমের ঘোর হালকা হয়ে যায়। চট করে চোখটা খুলেই আশেপাশে দেখতে থাকে, না কোথাও তো নেই রাফান। তাহলে কোথায় গেল? ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1টা বেজে 5 মিনিট। এত রাত কোথায় গেল রাফান? তারা কপাল কুঞ্চিত চিন্তিত ভঙ্গিতে বিছানা থেকে নেমে ছাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। সাথে থাকতে পারে রাফান, আর তারা সন্দেহই ঠিক। সাথে উঠে দেখে রাফান ছাদের কিনারে দাঁড়িয়ে স্মোক করেছে। তারা বুঝতে পারে রাফান বোধহয় আজকের বিষয়টা নিয়েই চিন্তিত। তারা ধীরে ধীরে পায়ে আস্তে আস্তে রাফানের দিকে এগিয়ে যায়। রাফান সিগারেটের একটা টান দিতে নিয়েছিল, কিন্তু তারা ওর ওপর হাত থেকে ধরে দাঁড়িয়ে পড়ে। নিচে থেকে সিগারেটটা ফেলে দিল, নিচে যেন তারার নাকে ধোয়া না লাগে। তারা রাফানের হাত ধরে ওর সাথে নিজের মাথা হেলিয়ে দেয়। রাফান নিজের পকেটে 2 হাত ঠুকিয়ে স্ট্রেইট দাঁড়িয়ে থাকে, চেহারার গাম্ভীর্যের ছাপ, সাথে এক চিরতে ক্লান্তি। তারা রাফানের টি শার্টটা হালকা টান দিয়ে ওকে বলে, স্মোক করছো কেন, কি হয়েছে? কিছু না। রাফানের কণ্ঠে গভীরতা, কিন্তু তা তো রাগে লেশমাত্র নেই। তারা আবারও রাফানকে উদ্দেশ্যে বলল, আমার জন্য এত কিছু হয়ে গেল না। আমি যদি সেদিন ওভাবে রাগ না দেখাতাম
তাহলে আজকে সব ঠিক থাকতো। জেনানকেও মারতে হতো না, আর নওরিনকেও। রাফান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টেনে বলে, এসব নিয়ে নিজেকে দোষারোপ করো না ফ্লাওয়ার। তোমার জন্য কিছুই হয়নি। এসব আগে থেকে প্ল্যানিং ছিল। আমি ওদের এখানে মারার জন্যই ডেকেছি। তবে তোমার জন্য শুধু ওরা একটু খেপে গিয়েছিল, এই যা। না হলে মৃত্যু ওদের এমনিতেই হতো। রাফানের কথা শুনে অবাক হয়ে যায়। সাথে সাথে রাফানের থেকে সরে গিয়ে দুপা পিছিয়ে গিয়ে বলে, কি বলছো তুমি? কেন মারলে ওদের? রাফান বাঁকা হেসে তারকে বলে, সব জেনেও যখন কেউ নাটক করে তখন হাসি পায় ফ্লাওয়ার। এই কথা বলে রাফান ওর মুখের দিকে ঘুরে তাকায়। তারার ভয়ে আচ্ছন্ন চোখে এক মুহূর্তের জন্য তিক্ত হয়ে আবারও কোমল হয়ে যায়। রাফান মৃদু হেসে কথা পাল্টে বলে, কালকে তাহলে সত্যিই যাচ্ছ আলপনা আর বিজয়ের বাড়ি? যাওয়ার সময় দুজন বডিগার্ডকে নিয়ে যেও। আর আমার এই কার্ডটা নিজের কাছে রেখো। এটা দিয়ে শপিং করে দিও ওদের। রাফান নিজের পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে আমেরিকান এক্সপ্রেসের ব্ল্যাক কার্ড বের করে দিল। তারা প্রথম কথাতে হ্যাঁ সূচক মাথা নাড়লেও কার্ড থেকে বারণ করে দিল, এটা প্রয়োজন নেই, আমার কাছে টাকা আছে জানি, কিন্তু আমি যেটা বলেছি সেটা তুমি মানতে বাধ্য। রাফান তারার হাতে কার্ড গুঁজে দিয়ে তারাকে নিজের সামনে এনে পেছন থেকে জড়িয়ে ধরে। তারার কাঁধে নিজের থুতুনি রেখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারা অনেকক্ষণ চুপ থেকে বলে, একটা কথা বলি মিস্টার ক্রিমিনাল। রাফান হাসকি স্বরে বলল, বলো ফ্লাওয়ার। তুমি স্মোক করো কেন? সবসময় করি না তো, শুধু একটু টেনশন হলে বা অনেক বেশি রাগ হলে করি। করো না, আমার ভালো লাগে না। ওকে করবো না, কিন্তু তার জন্য আমার কিছু লাগবে। ফ্রি আমি কিছু করি না, তুমি জানো। কি লাগবে? এমন কি আছে যেটা রাফান ইব্রাহিম মৃধাকে আমি দিতে পারি? রাফান সোজা হয়ে দাঁড়িয়ে তারার বাহু ধরে নিজেকে ঘুরায়। চোখে তার দুষ্টমির খেলা। মাথাটা তারার দিকে ঝুঁকে ডান হাতের তর্জনী দিয়ে নিজের গালে ইশারা করে দেখায়। তারা লজ্জা পাওয়ার বদলে একগাল হেসে সেখানটায় নিজের অধর ছুঁয়ে দেয়। আশকারা পেয়ে রাফান এবার নিজের আরেক গালে, এরপর এক চোখে, এরপর আরেক চোখে, নাকের ডগায়, দুই চোখের পাতায়, সব জায়গায় ইশারা দিয়ে দিয়ে বইয়ের আদর খেতে থাকে। তারা এবার চড়ে চড়ে হেসে বলে, হয়েছে না? রাফান হ্যাঁচকা টান দিয়ে তারাকে নিজের সাথে মিলিয়ে বলে, কি করে হবে ফ্লাওয়ার? 6 বছর পর তোমার কাছে পুরোপুরি এসেও পুরোপুরি করে কাছে পেলাম না। কিছু না কিছু বাধা এসেই যাচ্ছে। সাঁতার পিরিয়ডও আমার সাথে মজা নিল। কি করে হবে? তাই তো আরও পুষিয়ে দিতে হবে তোমাকে। রাফান তারার গলায় আলতো করে হাত চেপে ঠোঁটকে নিচে করে নেয়। রাতের অন্ধকারে চাঁদের আলোয় মিলিয়ে যেতে থাকে দুজন। এক সপ্তাহ পর প্যারিসে এখন দুপুর 12টা। অফিসের বিরাট কালানের কাছে দেওয়ালের ভেতরে একের পর একটা ফাইল চেক করে যাচ্ছে নীতি। মুখে গাম্ভীর্যতা, কপালে ভাঁজ আর চোখে তীক্ষ্ণতা। মনোযোগ দিয়ে কাজ করতে করতে কেবিনের দরজায় দুবার করে কেউ একজন টোকা দিয়েছে, সেটা শুনতেই পায়নি। 3বারের বেলায় শুনতে পেয়ে কটার গলায় বলেন, কামিন। বেগুনি রঙের ব্লেজার পরা একটা লোক ভিতরে ঢুকে। চালচলন বিদেশিদের মতো হলেও দেখতে বাংলাদেশি। লোকটা এসে নীতিকে বলে, ম্যাম খবর আছে, আজ থেকে মৃধা ম্যানশনে একটা বিয়ের প্রোগ্রাম আছে। এটাই মোক্ষম সুযোগ ওদের কুপকাত করার। ওই রাফান ইব্রাহিমের দুর্বলতার খোঁজ পেয়েছি। জি ম্যাডাম। খাসা খবর আছে। ওই রাফান ইব্রাহিমের জীবনের একটা মাত্রই দুর্বলতা, আর সেটা হলো ওর বউ। বউকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে। বইয়ের জন্যই ও মিস্টার জেনান আর নরিনকে মেরেছিল। আর এই বইয়ের জন্য ও সব করতে পারে। এই রাফান ইব্রাহিম 6 বছর নিজের বইয়ের থেকে দূরে থেকেছে, কিন্তু তারপরও একটা আজও লাগাতে পারেনি কেউ ওর বইয়ের গাড়ি। এক কথায় বলতে গেলে ওর বউ ওর অবসেশন। শুধুমাত্র একদিনের খেলাতেই দেখাতে ওই মেয়েকে বিয়ে করেছিল ও। ভাবুন কি পাগল হলে মানুষ এরকম করতে পারে। আর ওর বউকে দেখলে তো পাগল হয়ে যাবেন আপনি। অসাধারণ দেখতে। যে কোনো পুরুষ। হয়েছে থাক, তোমার কাছে আমি খবর চেয়েছি, ওদের প্রশংসা শুনতে চাইনি। আসল কথা বলো, ওর বউ ঠিক কেমন মানুষ? আমাদের ভাতে পা দেবে তো? ওর বইয়ের নাম নয়নতারা শেখ। এই কোম্পানির সিইও হিসেবে আছে এখন। এমনিতেই ভালো, তবে এতটাও চালাক হবে না মনে হয়। আমাদের ভাতে পা দেবে 100% শিওর। গুড, নাও ইউ ক্যান গো। ওকে ম্যাম। লোকটা চলে যেতেই নীতির চেহারায় শয়তানি হাসি ফুটে ওঠে, যেন এইরকমই কিছু শুনতে চেয়েছিল সে। নিজের মনে খুশি হয়ে একা একা বলে, আমি জানতাম রাফান ইব্রাহিম মৃধা। দুর্বলতা সকলেরই আছে, তাই নিশ্চয়ই তোমারও কিছু না কিছু থাকবে। আর আমার সন্দেহই ঠিক, কারো পরোয়া না করা রাফান ইব্রাহিমও নিজের বউয়ের জন্য পাগল। হো হো করে হেসে উঠল নীতি। কোনো একটা পৈশাচিক খেলায় মেতে উঠেছে সে, যেটার পরিণাম হবে ভয়ঙ্কর রক্তিম কিছু। এই চান্স যে 50-50 সেটা সে নিজেও জানে, কারণ রাফান যে পাকা খেলোয়াড় সেটা অস্বীকারযোগ্য না।
তাই এখানে যে কোনো এক পক্ষেরই হবে, হয় নীতি নয় রাফান, ইব্রাহিম, মৃধা। আজকে মৃধা ম্যানশনে বিজয় আর আলপনার এঙ্গেজমেন্টের জন্য বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। পুরো বাড়ি সাজানো হয়েছে জমকালো আলো দিয়ে, ফুল দিয়ে। লিভিং রুমে আয়োজন করা হয়েছে সব কিছুর। গেস্টরা একে একে এসে পড়েছে। এখানে রাফানের কোনো গেস্ট নেই, সব গেস্টরাই তারার, বিজয়ের আর আলপনার। তারার গেস্ট বলতে ওর কিছু মেয়ে ক্লায়েন্ট আর বান্ধবীরা। বানি আর মাহাও এসেছে আজকে। বানির বিয়ে হয়ে গিয়েছিল আরও 3 বছর আগে। ও সাথে করে ওর 1 বছরের মেয়ে বেবিকে নিয়ে এসেছে। ওর হাজব্যান্ডও আছে সাথে। তবে মাহা এখনও অবিবাহিত। সে একজন চার্ট অ্যাকাউন্টার। একজন বাগদত্তা আছেন, তার বিয়ে হতে দেরি আছে। সবাই আজকে দারুণ জামকালো সেজে এসেছে অনুষ্ঠান শুরু হলো বলে। এসব কিছুর মাঝে একজন মহিলা চারিপাশে নিজের চোখ বুলিয়ে যাচ্ছেন। চেহারায় এক ধরনের বিষাদ আরও কষ্টের চাপ। এই মহিলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব এসে বলে, মা কি হয়েছে, কি দেখছো? আপনি এসে পড়বে। আলনাকে রেডি করিয়ে এখন নিজে রেডি হয়ে গিয়েছে। তন্দ্রা শেখ একটু ইতস্তস্ত বোধ করলেন। তারা ধ্রুবকে দিয়ে অনেকটা রিকোয়েস্ট করে তন্দ্রা শেখকে এখানে আনিয়েছেন। তন্দ্রা শেখও নিজের মেয়েকে দেখার লোভ সামলাতে না পেরে নিজের স্বামীকে না বলেই চলে এসেছেন। কিন্তু এভাবে নিজের মেয়ের মুখোমুখি হবেন এত বছর পর, সেটাই ভেবে পাচ্ছেন না। ঠিক তখনই কালো রঙের অফিসিয়াল পোশাকে গাম্ভীর্যপূর্ণ পদধ্বনিতে লিভিং রুমে প্রবেশ করে রাফান। আজকে এনার কোম্পানিতে মিটিং ছিল, যার কারণে তাকে দেশের বাইরে যেতে হয়েছিল। আবার বিকেলের ফ্লাইটে ফিরেছে। রাফানের চেহারা ক্লান্ত হলেও তাতে কোনো দুর্বলতা নেই। তন্দ্রা শেখ রাফানকে দেখে হাসপাস করতে থাকেন যে মেয়ের জামাই যদি কিছু বলে, কিন্তু রাফান কিছুই বলে না। একবার শুধু তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে উপরে চলে গেল নিজের রুমে। তারা আরেকটা রুমে আলপনাকে রেডি করে নিজেও রেডি হতে থাকে। তখন একজন সার্ভেন্ট এসে বলে রাফান ফিরে এসেছে। তার সাথে সাথে যেতে নিলেই সার্ভেন্টরা আবার বাধা দিয়ে বলে, ম্যাডাম যাবেন না, স্যার বলেছেন নিচে নাকি আপনার মা এসেছেন, আপনাকে বলেছে ওনার কাছে গিয়ে দেখতে, ওনার যদি কিছু লাগে সেই জন্য। তারা গোল গোল চোখে তাকিয়ে আছে, মনে মনে ভাবে সত্যি মা এসেছে। ছুটে তারা নিচে চলে যায়, গিয়ে দেখে একটা টেবিলের চেয়ারের পাশে বসে আছে তন্দ্রা শেখ। ওনার পাশে দুজন সার্ভেন্ট, রিহান, ধ্রুব ঘুরঘুর করছে। রিহান একটু একটু গল্প জুড়ে দিয়েছে তন্দ্রা শেখের সাথে। তন্দ্রা শেখের নিজের মেয়ের দিকে চোখ পড়তেই দেখেন তারা তার দিকে এগিয়ে আসছে। বাকি সবাই তো ওদের স্পেস দিয়ে অন্য কোথাও চলে যায়। আর তারা এগিয়ে এসে নিজের মাকে চাপটে ধরে বলে, মা তুমি এসেছো, তুমি জানো আমি কতটা খুশি হয়েছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তার মার চোখে পানি চলে আসে। তিনিও নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছিস? ভালো আছি মা, অনেক ভালো আছি। আর এখন দেখো আরও ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? আর বাবাই বা কেমন আছে? ভালো থাকে কি করে বল? নিজের মেয়েকে একটা খুনি সন্ত্রাসীর কাছে পাঠিয়ে কোনো বাবা মা ভালো থাকে? নিজের মার মুখে খুনি সন্ত্রাসী কথাটা শুনে তারা ওর মাকে জড়িয়ে ধরা থেকে সোজা হয়ে গিয়ে প্রতিবাদের স্বরে বলে, এভাবে বলো না মা, উনি খুনি কিংবা সন্ত্রাসী কোনোটাই নন। অন্তত আমার কাছে উনি একজন আদর্শ স্বামী, যে কোনোদিন নিজের দায়িত্ব থেকে পিছু পা হননি। আর তোমাকে আরেকটা কথা বলি, হ্যাঁ উনি খুন করেছে, তবে গর্বের সাথে বলতে পারি কোনো ভালো মানুষের ক্ষতি করেননি তিনি, কোনো দিনও না। হয়তো তোমার কাছে ও খারাপ, কিন্তু আমার কাছে সে সেরা সেরা। উনি আমাকে এত ভালোবাসা দিয়েছে যেটা তোমার হাজার চেষ্টা করেও কোনোদিন আমায় দিতে পারতে না। জানি আমার কথাগুলো তোমার কাছে বিরক্তিকর লাগছে, কিন্তু সন্দেহ কাটানোর জন্য বলে রাখি, এই যে তোমার আশেপাশে এত মানুষ দেখছো তোমার খেয়াল রেখেছে, সেটা ওনারই হুকুমে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাও উনি আমাকে খবর দিয়েছেন। নিজে সার্ভেন্ট পাঠিয়ে আমাকে বলেছে যেন তোমার কোনো সমস্যা না হয়। আর তুমি যেহেতু এখানে এসেই পড়েছো, তাহলে নিজ চোখে দেখে নাও আমার স্বামী আমাকে কেমন রেখেছে। তারা রাগ দেখিয়ে নিজের মাকে এসব বললেও তন্দ্রা শেখের মনে রাগ আসে না, বরং মেয়ের খুশিয়ে বলে একটা শান্তি কাজ করে। এরকম একটা স্বামী তো প্রত্যেক বাবা মা নিজের মেয়ের জন্য চায়, যে তার মেয়েকে আগলে রাখবে, ভালো রাখবে। সন্ধ্যা 7:30টার অনুষ্ঠানের সম্পূর্ণ আনন্দ শুরু হয়ে যায়। সব গেস্টরা এসে পড়েছে, আর তেমন কেউই বাকি নেই। এবার আসল অনুষ্ঠানের কাজ শুরু করতে হবে। তবে বর আর কনেকে আনতে হবে। বর আর কনে বলার কারণে হলো আজকে শুধু ওদের আংটি বদলই নয়, সাথে সাথে রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে যাবে। তারা উপরে গিয়ে আলপনার হাত ধরে ওকে নামিয়ে আনে। ওইদিকে ছেলেরা এখনও কেউ নামেনি। মাহাকে জিজ্ঞেস করলে মাহা বলেন, তোর বর পেকে বসেছে, সে নাকি এখানে আসবে না। ভাইয়া নাকি ক্যাটারিং পছন্দ না, তাই বিজয় ভাইয়া, দুব্র, রিহান, নিখিল ভাইয়া সবাই তাকে আনতে গিয়েছে। তুই একটাবার গিয়ে দেখ, তোর কথা তো ফেলবে না। তারা আর কথা বাই না করে মাথা নাড়িয়ে চিন্তিত মুখে লেহেঙ্গা ধরে উপরে ওঠায়। দৌড়ে চলে যায় কাঙ্ক্ষিত ঘরে। দরজাটা খোলাই আছে, ভেতর থেকে অনেকগুলো পুরুষালী গলার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে।
তারা ভিতরে এক পা দিলেই কথা বন্ধ হয়ে সবাই ওর দিকে তাকায়। ধ্রুব হাঁ করে তাকিয়ে জোরে জোরে উচ্ছ্বাসের সাথে বলে, আরে আপি, তোমাকে তো পুরোই পুতুল লাগছে আজকে। ধ্রুবর কথায় বিজয় গলা খাকারি দিয়ে সবাইকে চোখে চোখে ইশারা করে ঘর থেকে বের হতে। সকলে পিছু পিছু বের হয়ে গেল। ঘরের ভেতরটা একটু আগেই যেখানে কমকমে আওয়াজে পূর্ণ ছিল, সেখানে এখন একরাশ নীরবতা। তারা ঘরে ঢুকে রাফানের মুখোমুখি দাঁড়ায়। রাফানের তো এখন সময়টাকেও ভয়ানক স্থির লাগছে। কান গলা সব শুকিয়ে যাচ্ছে। কোনো কিছুতে তা আটকানো পুরুষটাও এই একটা জায়গায় এতটাই দুর্বল যা আর বলার সরে যায় না। সাথের মধ্যে বিভিন্ন রঙের সুতোর কারুকাজ, হালকা গোলাপি, হালকা চাঁপাই, আবারও কোথাও গোল্ডেন, কোথাও সুতোর কাজ রয়েছে। উপরে পাটটা একটা কুর্তা সিস্টেমের, কোমর পর্যন্ত থাকায় পেট দেখা যাচ্ছে না। সুন্দর করে শাড়ি স্টাইলে ওড়না নিয়েছে, গলায় হাতে জামার সাথে মিল রেখে অলংকার, চুলগুলো পেছনে ছেড়ে রাখা, চেহারায় হালকা মেকআপ যা তারাকে অপরূপা করে তুলেছে। তারার পুরো পা থেকে মাথা অবধি বিশ্লেষণ করেন রাফান। তারা দুবার ডাকলেও সেটা কানে নেয় না। শেষে আবার ডাকলে সেই ডাকে নিজের শকপিত ফিরে পায় রাফান। কি বলবে, কি করবে বুঝে আসছে না। আজকে যদি বিজয়ের এঙ্গেজমেন্ট না থাকতো তাহলে যে কি করতো সেটা আল্লাহ মাবুদই জানে। রাফানকে এরকম ঠাটা মেরে চুপ থেকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা খুবই বিরক্ত হয়ে বলে, এই কী শুরু করেছো তুমি? তুমি আসার আগে আমি সব কিছু বিছানা উপরে গুছিয়ে গিয়েছি, এখনও সব ওভাবেই পড়ে আছে। তুমি এখন এই বাড়ির হর্তাকর্তা, আর এখন যদি তুমি বলো যে যাবে না, তাহলে এটা কেমন দেখায় বলো তো? তোমারই তো একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তুমি যদি না থাকো তাহলে আলপনা আর বিজয় ভাইয়া দুজনেই কষ্ট পাবে। প্লিজ চলো সোনা, এরকম করে না। তারা শেষের কথাগুলো কোমল স্বরে রিকোয়েস্ট করেই বলে। রাফানার চুপ থাকে, তারাকে বলে, আমার এসব গ্যাদারিং পছন্দ না, তুমি তো জানোই। আর তুমিও যেও না, থেকে যাও। এসব সাজুগুজু করে বাইরে যেতে হবে না, আজকে বাইরে অনেক লোকজন আছে। চলো আমরা দুজন ঘরে বসে রোম্যান্স করি। এই কথাগুলো বলে রাফান তারার কোমর ধরে নিচের কাছে টেনে আনে। তারা রাফানের থেকে দূরে সরে যেতে চাইলেও পারে না, বিরক্ত হয়ে বলে, এসব ফাজলামো বাদ দিন মিস্টার ক্রিমিনাল। আর আমি ওসব লোকের ভয় পাই না। আপনি আমার পাশে থাকলে কেউ আমার দিকে ঘুরেও তাকানোর সাহস করবে না, কিন্তু যদি আপনি না থাকেন তাহলে সবাই তাকাবে। আর আমি তো আপনার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে না গিয়ে থাকতে পারবো না। তাই যদি নিজের বউকে নিরাপত্তা দিতে চান আমার সাথে চলুন। ইমোশনাল ড্যামেজ দিলে ফ্লাওয়ার, খুব ভালো করে আবার দুর্বল জায়গাটা চিনে গেছো তাই না? একটা কথা মাথায় রেখো, অনেক মাথা ব্যথা, পেট ব্যথা, পিরিয়ডের গল্প শুনিয়েছ, আজকে কোনো অজুহাত আমি মানব না। শুধু একটাবারই এই অনুষ্ঠানটা শেষ হতে দাও। আজকে তোমাকে আমি কি করে বুঝবে? আজ আর কোনো ছাড় নেই মিসেস মৃধা। তোমার কথা মতো আমি এখন রেডি হয়ে নিচে যাব, কিন্তু এরপর কি হবে দেখবে। তুমি যেমন আমায় ইমোশনাল ড্যামেজ করে নিয়ে যাচ্ছ, তোমায় আমি কি করে ইমোশনাল ড্যামেজ দেব বুঝতেও পারবে না। বাঁকা হেসে রাফান তারার দিকে চুমু খেতে এগিয়ে যায়। তারাও সেই মতো প্রস্তুত হতে থাকে, কিন্তু একেবারে ঠোঁটের কাছে এসেই রাফান থেমে যায়। দুষ্টু হাসি দিয়ে বলে, হুম, এত সোজা না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারাকে এক ঝটকায় সরিয়ে রাফান তারার বাহু ধরে ওকে রুম থেকে বের করে দেয়। তারা উজবুকের মতো চেয়ে থাকে। ঠাস করে দরজা লাগিয়ে দিতেই তারা রাগ করে মনে মনে বলে, কত বড় খারাপ একজন মানুষ, আমার ঘর থেকে আমাকেই বের করে দিল। রাগে ফোঁস করে একটা দম ছাড়ে তারা, লেহেঙ্গাটা উঁচু করে ধরেই নিচে চলে যায়। নিচে চলে এলে সকলে ওর কাছে রাফানের কথা জিজ্ঞেস করলে ওর শান্ত স্বরে কাউকে কিছু বুঝতে না দিয়ে বলে, এসেছে, এক্ষুনি চলে আসবে, রেডি হচ্ছে। সকলে ওর কথায় স্বস্তি পায়। সবাই মিলে দাঁড়িয়ে আছে মক্ষম সময়ের অপেক্ষায়। দুজন ভালোবাসার মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে বিশেষ মুহূর্তের জন্য। জামরঙে গোল্ডেনের সুতের কাজ করা ভারী কাচের লেহেঙ্গা পরে আছে আলপনা, আর ওর সামনে একই রঙের ব্লেজার স্যুট পরেছে বিজয়। আলপনার পাশে দাঁড়িয়ে আছে তারা। এখনও আংটি বদল না হওয়ার কারণ হলো রাফান ইব্রাহিম মৃধা, সে এখনও নামেনি। এত দেরি হচ্ছে দেখে বিজয় তারাকে বলে, ভাবি প্লিজ আরেকটি বার ডেকে এসো ওই হারামিটাকে, আজকে দিনেও সে আমায় মেজাজ খারাপ করেছে। হ্যাঁ দেখছি গিয়ে, তোমার চিন্তা করো না। তারা রাফানকে আনার জন্য সিঁড়ির দিকে পা বাড়াতেই থমকে যায় ওর পা। সিঁড়ি পেয়ে কোনো অচিনপুরে রাজপুত্র নামছে যেন। তার সাথে মিলিয়ে পড়া একটা প্রিন্স কোট, সাদা রঙের প্রিন্স কোটের সাথে পায়ে হালকা বাদামি রঙের বুট, হাতে সাদা গ্লোভস পরা, চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে সেই পুরনো তীক্ষ্ণতা, চেহারায় অভিজাত্যের গাম্ভীর্যপূর্ণ মনোভাব, ঠোঁটের কোণে বাঁকা হাসি যেটা হয়তো তার আগে দেখে ফুটে উঠেছে। সিঁড়ি থেকে নেমে তার সামনে এসে দাঁড়িয়ে তারাকে সরে দাঁড়াতে বলে, কিন্তু তারা কানে শোনার মতো না শোনার মতো দাঁড়িয়ে আছে। রাফান একটু এবার জোরে সোরে বলল, কি হলো, কোলে উঠবে?
রুমে নিয়ে যাব, তোর সইছে না? তারা বোকাপনে গেল রাফানের কথায়। লজ্জায় তাৎক্ষণিক সরে গেল, তবে বেশি দূর যেতে পারেনি। তাই আগে রাফান ওর হাত ধরে স্টেজের দিকে এগিয়ে নিয়ে যেখানে বিজয়ার আলপনা অপেক্ষা করেছে। আশেপাশে সবাই এখন বিজয়ার আলপনাকে ছেড়ে রাফান আর তারাকে দেখা শুরু করেছে। ওদের নিয়ে গুঞ্জনে মেতে উঠেছে সবাই। রাফান নিজের হাতে মাইক নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, অ্যাটেনশন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকে এখানে সকলে কি উদ্দেশ্য একত্রিত হয়েছে। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি বিজয়ার আলপনার আংটি বদলের অনুষ্ঠান দিয়ে শুরু হবে। আর আরেকটা কথাও জানিয়ে রাখি, আজকে শুধু এঙ্গেজমেন্টই হবে না, সাথে ওদের রেজিস্ট্রিও হবে। আশা করি আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন। রাফানের কথা শেষ হতেই আংটি বদলের কার্যক্রম শুরু হয়। আলপনার বিজয় একজন আরেকজনের সাথে আংটি বদল করে রেজিস্ট্রি পেপারে সাইন করে। সাথে সাথে অনেকে বাজি ফোটার আওয়াজ ভেসে আসে বাহির থেকে। এবার তাহলে আজকের সন্ধ্যার আসল মজা শুরু হলো। থাপ একটা আওয়াজে সব লাইটগুলো অফ হয়ে গেল। সবার কানে ভেসে এলো গিটারের কম্পনে মধুর আওয়াজ, পিয়ানোর কোমল সুর, মিলে মিষ্টি কোমল স্বরে গানের গলা। দেখলে তোকে বদলাই দিন, বদলাই রায়, বদলাই ঘুম, সঙ্গে সময়। ফোকাস লাইট জ্বলে উঠল সাথে সাথে। দেখা গেল একটি রমণীকে। সাদা উজ্জ্বল পোশাকে ফোকাস লাইটের আলোয় তারার মতোই ঝলমলে লাগছে তাকে। মনে হচ্ছে আকাশ থেকে এক ফালি তারার টুকরো নেমে এসেছে। বুকে হাত দিয়ে নেশালো চোখে নিজের প্রেয়সীর ওপর নতুন করে প্রেমে পড়ল রাফান। অতি তীব্র মাত্রায় কম্পনের সৃষ্টি করেছে তার অবাধ্য হৃদয়টা। তারার গানের লাইনগুলো আবার শুরু করতে যাবে তখনই তারার সামনে গিয়ে দাঁড়ালো রাফান। হাতের এক থেকে মাইকটা নিয়ে নিজের ঠোঁটজোড়ায় সামনে ধরে হাঁচকি স্বরে বলল, প্লে আ সং লাইক ড্রিমস। এরপর তারার অবাক হয়ে যাওয়া চোখের দিকে দৃষ্টি ফেলে বলল, লেটস ড্যান্স মাই কুইন। রাফানের চোখের দিকে তাকিয়ে তারা আর কিছুই বলতে পারল না। সাউন্ড বক্সে এমন একটা গান বেজে উঠল যেটা আসলে স্বপ্নের মতো মুহূর্ত তৈরি করে ফেলল। কিসে কি শাম কি তারা। গানের লাইনের সাথে সাথে একজন আরেকজনের সাথে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যেতে থাকে। আশেপাশে সবাই ওদের মন ভোলানো নাচ দেখে তারাও হারিয়ে যেতে থাকে কল্পনার রাজ্যে। তন্দ্রাশাকে একটু লজ্জা পেলেও মুচকি হাসেন মেয়ে আর জামাইয়ের ভালোবাসা দেখে। তার মেয়ে যে এখানে রাফানের কাছে কতটা খুশি আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। রাফান আর তারা একজন অপরজনে চোখে চোখ রাখে। পায়ের তালে তাল মিলিয়ে রাজকীয় নৃত্য মেতে উঠেছে। রাফান হাতের তর্জনী আর রাফানের চারিপাশে ঘুরে আবারও রাফানের বুকে এসে থেমে যাচ্ছে তারার গতি। আবার কখনো হাতের ওপর দিয়ে নিচের ভর ছেড়ে দিয়ে রাফানের গাল ছুঁয়ে দিচ্ছে ভালোবাসায়। গানের তালে তালে স্বপ্ন আর বাস্তব এক হয়ে যায় ওদের। সুরে সুরে তালে তালে নাচে নাচে শেষ হলো ওদের নাচ। সকলে করতালিতে আওয়াজের চারিদিক থেকে। নাচের শেষ হতেই আলোকিত হয়ে যায় আবারও পুরো লিভিং রুম। বিজয় রাফানের দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলে, এটা বেস্ট ছিল। নিচে নামবে না বলেও যে এরকম একটা সারপ্রাইজ দিবি ভাবতেই পারিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে বিয়ে আমার না তোদের হচ্ছে। সকলে বিজয়ের কথাই হেসে দিল। রিহান বিজয়ের কথার পাশে আরেকটা কথা জুড়ে দিল, হ্যাঁ হবে নাই বা কেন, ভাইয়া কি আগে অনুষ্ঠান করে বিয়ে করেছিল নাকি? এখন যদি হয় ক্ষতি কি? রিহানের কথায় ধ্রুব সায় জানিয়ে বলল, দূর বেটা, এখন কি আর এদের বয়স আছে নাকি? আমি তো ভাবছি মামা হব কবে। এই তোলা ভাই, তোমার কি লুজ কানেকশন হয়ে গেল নাকি? সুখবর টবর কি কিছু পাবো না? ডুবোর কথার পর রাফান এমনভাবে ওর দিকে তাকালো যেন এক্ষুনি বহস্য করে ফেলবে। ডুবোর থেকে চোখ সরিয়ে তারার দিকে আরও ভয়ানক চাহনি দিল। তারা ভয়ে ভয়ে ঢোক দিল আর মনে মনে ভাবল, আজ তো সে শেষ, আজ আর কেউ বাঁচতে পারবে না ওকে। রাত 12টা বেজে 20 মিনিট পার হয়ে গিয়েছে। সকলে কিছুক্ষণ আগে বিদায় জানিয়েছে। শুধু থেকে গিয়েছে বিজয়, আলপনা, নিখিল, জেনিফা আর রিহান তো আছেই। ডুবোকে থেকে যেতে বলেছিল, কিন্তু তন্ডা শেখ একা যাবেন বলে তারা আর ওকে থেকে যেতে বলেনি। যে যার যার মতো রুমে চলে গিয়েছে। রাফাল লিভিং রুমে বসে আছে, তখনও ফোনের কথা বলছে অফিসের কাজে। কিছুক্ষণ পরে রুমে ঢুকে দেখে তারা খাটে বসে কোলের ওপরে নরম একটা বস্তুকে আদর করছে, চুমু খাচ্ছে। আর সেই নরম বস্তুটা হলো তারার বিড়ালটা, যেটা এতদিন জেনিফার কাছে সযত্নে ছিল। রাফান হঠাৎ করে তারাকে তুলে এনেছিল, যার কারণে তারা এই বিড়ালটাকে জেনিফার কাছে রাখতে বলেছিল। জেনিফাও খুবই যত্নেই রেখেছে। আজ আসার সময় নিয়ে এসেছে সাথে করে। এতদিন পর বিড়াল নিজের আসল মাকে পেয়ে আদর খেতে ব্যস্ত। এদিকে বিড়ালকে এভাবে আদর খেতে দেখে আরেকজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। ভারী লয়ে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তারা সহ ওর কোলের ছোট্ট বিড়ালটাও ভয়ে রাফানের দিকে তাকায়। রাফান তারার দিকে তাকিয়ে এসে বিড়ালটাকে ওর কোল থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে রাখে। ফোনে কল দেয়। তারার আগের চোটে রাফানের ওপরে চেঁচিয়ে বলে, এই কি করছো? ও
ওকে দাও আমার কাছে। আমি নিমকিকে আমার কাছে দাও। রাফাত তর্জনী ঠোঁটে ঠেকিয়ে করে, মানে চুপ করো। রাফানের ফোনে রিং হওয়ার পরেই ফোন রিসিভ হয়। ওপাশ থেকে মেইলি কণ্ঠে শোনা যায়। রাফান কাট গলায় বলে, জলদি আমার রুমে এসো আর এই নিমকি চুমকিকে নিয়ে যাও। ঠুট্টুক করে কল কেটে দেয় রাফান। তারা রেগে মেগে রাফানকে বলে, এই চুমকি বললে কেন? ওর নাম নিমকি। নিমকি বুঝতে পেরেছ? রাফাত তারার মুখে হাত দিয়ে দাঁত চিবিয়ে বলে, জাস্ট শাট আপ ইডিয়েট। এইদিকে তোমার ভাই আমার দিকে আঙ্গুল তুলছে মামা হবে বলে, আর এখানে তুমি বিড়ালের মা হয়ে বসে আছো। মানে আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আজকে যদি আমি ওই শালার মামা হওয়ার ব্যবস্থা না করেছি, তাহলে আমার নামও রাফান ইব্রাহিম মিঠা নয়। খটখট আওয়াজ হয় দরজায়। রাফান নিমকিকে কোলে নিয়ে দরজা খুলে জেনিফাকে কোনো কথা না বলেই ওর কাছে নিমকিকে দিয়ে দেয়। আবার ধরম করে দরজা লাগিয়েও দেয়। জেনিফা ভয় লাফ দিয়ে ওঠে। কি হলো কিছুই মাথায় ঢুকলো না। হাতে বিড়াল না থাকলে সে এখনই মাথা চুলকাতেও। রাফান দরজা লাগিয়ে দিয়ে তারার দিকে তাকায়। তারা ভয়ে নুইয়ে যায় পুরো। রাফান তেড়ে গিয়ে তারার বাহু ধরে নিজের বুকের সাথে মিলিয়ে বলেন, 7 বছরের পুরনো স্বামীকে ভয় পাচ্ছে ফ্লাওয়ার? তুমি তো নতুন নও, তাহলে এরকম পালাই করো কেন আমার থেকে? তারা তোতলাতে বলে, তো তুমি অনেক ডেঞ্জারাস। আমি সেই কবে কি করেছি? 6 বছর পর এখন তুমি আরও কেমন কেমন যেন হয়ে গেছো। মানে দেখলে মনে হয় কেমন করে মনে হয় সব কিছু আবার নতুন নতুন হয়ে গেছে। রাফান বাঁকা হেসে বলে, আল্লাহ তাই নাকি? তাহলে তো তোমার এক্সপিরিয়েন্স আবার নতুন করতে হবে, আবার নতুন করে সব জাগিয়ে তুলতে হবে। তাহলে পুরো খেলা নতুন করে। বলতে বলতে রাফান তারার দিকে এগোতে থাকে আর তারা এক পা করে পেছোতে থাকে। রাফান 1 পা করে এগোতে থাকে আর তারা 1 পা করে পেছোতে থাকে। পেছোতে তারা ঘরের মিরর ওয়ালে ধাক্কা খেয়ে থেমে যায়। আর রাফান এগিয়ে আস্তে আস্তে একদম কাছাকাছি চলে আসে। কাছাকাছি মানে একদমই কাছাকাছি। তারার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যেতে থাকে। রাফান ওর মাথায় ঝুঁকে তারার কপালের সাথে নিজের কপাল লাগায়, খুবই কোমলভাবে করে, যেন সেই কোমলতা তারার শরীরে শিহরণ জাগিয়ে তুলতে পারে। কপাল থেকে কপাল সরিয়ে গালের সাথে গাল লাগিয়ে একদম বিড়ালের মতো নরমভাবে ঘষা শুরু করে। রাফানের সেভ করা খোঁচা দাড়ি তারার শরীরকে আরও আবেগপূর্ণ করে তোলে। রাফান গালের থেকে গাল সরিয়ে ধীরে ধীরে গলার কাছে মুখ নেয়, কিন্তু লাগাই না। নিজের উষ্ণ শ্বাসে তপ্ত করতে থাকে তারাকে। হালকা নাক ঘষে ঠোঁটে ডুবিয়ে দেয় তারার গলায়। দাঁত দিয়ে সুরসুরির মতো কামড় দিতে থাকে। ঠোঁট দিয়ে শুষে নিতে থাকে তারার গলার আর বুকের ওপরিভাগে লাল হয়ে যেতে থাকে তারার কলার বন্স। এসব আর সহ্য করতে না পেরে তারা রাফানের চুল ও গলায় খামচি দিতে থাকে। রাফান থামে না, বরং আরও উত্তেজিত হয়ে জোরে জোরে কামড় বসাতে থাকে। রাফানের ভারী নিঃশ্বাস আরও ভারী হতে থাকে। সাথে সাথে তারার 2 হাতে ওর ডান হাতের বদ্ধ করে ওপরে দেওয়ালের সাথে চেপে ধরে, আর বাম হাতে তারার গলার হিরের নেকলেসটা খুলে মেঝেতে ছুঁড়ে মারে। সাথে সাথে তারাকে নিজের হাতে বন্দি রেখে পেছনে ঘুরিয়ে দেয়। রাফানের ডান হাত তখনও মাথার ওপরে তারা 2 হাতকে বন্দি করে রেখেছে, আর বাম হাত তারার কোমরে শক্ত করে ধরে রেখেছে, দেওয়ালের সাথে লাগিয়ে, যেন কোনোভাবেই আলগা না হয়ে যেতে পারে। ধীরে ধীরে রাফান তারার গাড়ির কাছে নিজের মুখ নিয়ে যায়। গাড়ির ডানে বামে সব পাশেই চুম্বনে ভরিয়ে দিতে থাকে। তারা তমিবার আটকে আসছে, মুখ খুলে জোরে জোরে শ্বাস নিচ্ছে, তবুও যেন অক্সিজেনের কমতি পড়েছে। তারা গাড়ি থেকে মুখ সরিয়ে ওকে নিচের দিকে ঘুরিয়ে রাফান কানের কাছে মুখ নিয়ে যায়। চোখ দুটো বন্ধ করে প্রথমে ঠোঁটের ফাঁক দিয়ে উষ্ণ শ্বাস ছাড়ে। তারার সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়। রাফান তারার কানে গিয়ে হাসকি স্বরে বলে, অক্সিজেন জাগবে নাকি ফ্লাওয়ার? আই হ্যাভ টু মাচ অক্সিজেন টু গিভ ইউ। এই বলে রাফান তারার কানের কাছ থেকে গাল ঘেঁষে মুখ সরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। এক কথায় শুষে নেওয়া শুরু করলো পাগলের মতো। অধর ডুবিয়ে দুজনের সাথে পুরোপুরি মিলে গেল। দুটো দেহের আত্মা এক হয়ে গেল মুহূর্তেই। তারার সারা শরীরে রাফানের হাতের অবাধ্য বিচরণ তারাকে আরও উত্তেজিত করে দিচ্ছিল। কিন্তু যখনই রাফানের উন্মাদনায় তারার সারা দেওয়া শুরু করলো, রাফান হুট করে নিজের বুকের কাছ থেকে সরিয়ে দিল তারাকে। ব্যালেন্স হারিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল তারা। কি হলো সেটা বুঝতে কিছুটা সময় নিল ও। দেখলো রাফান দূরে সরে ওর দিকে তাকিয়ে পাকা বিদ্রুপের হাসি হাসছে। তারা কপাল কুঁচকে রাফানের দিকে তাকাতেই রাফান ঠোঁটের কোণে পাকা দুষ্টু হাসি টেনে বলে, বলেছিলাম না এমনভাবে ইমোশনাল ড্যামেজ দেব যে বুঝতেও পারবে না। আমার সাথে পাঙ্গা নিতে গেলে এমনটাই হয় ফ্লাওয়ার। ইউ হ্যাভ নো আইডিয়া। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে কত ভুল করেছ। তবে তুমি আমার সেই দুর্বলতা বলেই এত মিষ্টি শাস্তি দিলাম তোমায়। এবার তুমি থাকো, আমি শাওয়ার নিতে গেলাম। এই কথা বলেই রাফান ওয়াশরুমের দিকে চলে গেল। একটাবার তাকালোও না ঘুরে।
যদি তাকাতো তাহলে হয়তো আজকেও হাসতে হাসতে গড়াগড়ি খেত। উজ বুকের মতো চাহনি দিয়ে চোয়াল ঝুলিয়ে ফ্লোরে বসে আছে তারা। রাফানের কথাগুলো ওকে যে কি পরিমাণ শকড করেছে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিশোধেরও এই সিঁড়ি হতে পারে জানা ছিল না তার। আর মানুষ প্রতিশোধ নিতে রোম্যান্স করে, আর এইদিকে এই লোক রোম্যান্স মোড় ধরিয়ে চাকা দিয়ে চলে গেল। উন্মুক্ত বুকে পানির নিচে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে রাফান। মাথার উপর আর্টিফিশিয়াল ঝর্ণা থেকে পানির ফোয়ারা বেরিয়ে ঝাপটে পড়েছে রাফানের গায়ে। তারার থেকে প্রতিশোধ নিতে গিয়ে তাকেও কম পোহাতে হয়নি। একবার ভেবেছিল কিছু একটা করেই ফেলবে, তারপর আবার নিজেকে কন্ট্রোল করে ফেললো ইমোশনাল ড্যামেজ দিতে। জোরে জোরে শ্বাস নিয়ে দুই হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে আছে নিজেকে কন্ট্রোল করার জন্য। ঠিক তখনই ওয়াশরুমের দরজায় নব ঘোরানোর শব্দ কানে আসছে। সেদিকে তাকাতেই তারা দেখে ওয়াশরুমের দরজায় নব মোচড় দিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছে। তারাকে দেখে রাফানের এই একটা ঝাটকা লাগলো যে সেই ঝাটকা সামলাতে গিয়ে দুপা পিছলিয়ে গেল। বাঁকা হেসে দেওয়া তারার দিকে অপলক তাকিয়ে থেকে বলল, আর ইউ সিরিয়াস ফ্লাওয়ার? আর ইউ রিয়েলি ইন ফ্রন্ট অফ মি, ওর অ্যাম আই হ্যালুসিনেটিং? তারা নিচের সব জামা কাপড় খুলে শুধু রাফানের একটা পাক্কা ফিনপিনে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। এই পাক্কা শার্ট ছাড়া তারার গায়ে আর একটাও সুতিও দেই। যদিও রাফানের শার্টটাই তারার হাঁটু অব্দি নেমেছে, কিন্তু এমনভাবে তারা নিজের শরম লজ্জা গুছিয়ে রাফানের সামনে আসবে সেটা রাফানের কল্পনার থেকে বহু দূর। তারাকে এভাবে দেখে রাফান জোরে জোরে ঢোক গিলে। এতে ওর অ্যাডামস এত আকর্ষণীয়ভাবে ওপর নিচ উঠতে যা দেখে তারারও নিজের দৃষ্টিকেই হারিয়ে ফেলে। গড়ির বসে সে কি করবে নিজেও জানে না। ছোট ছোট পা ফেলে তারা রাফানের দিকে এগোতে থাকে। রাফানের একেবারে কাছে এসে পড়তেই শাওয়ারের পানি তারার ওপরে পড়ে। পাতলা সাদা শার্ট পরে থাকায় পানির এক ঝাপটেই ওর পুরো শরীরের সাথে রাফানের শরীর লেগে যায়, শার্টটা লেগে যায়। স্পষ্ট হয়ে ওঠে তারার প্রতিটি অঙ্গ পতঙ্গ। রাফান নেশালো দৃষ্টিতে দেখতে থাকে তারার শরীরে সেই স্পষ্ট হয়ে ওঠা বাঘগুলো। আর কন্ট্রোল করা সম্ভব নয় রাফানের দ্বারা, না হলে এবার ইমোশনাল ড্যামেজ তার হবে, তারার না। আর আজকের মতো এরকম সুবর্ণ দৃশ্য সে কোনোভাবে মিস করবে না। রাফান নিজের এক হাতে তারার কোমর জড়িয়ে ধরে তার সমানে ঝুঁকে আসেন, বলে, হেরে গেছি আমি ফ্লাওয়ার, হেরে গিয়েছি আমি। তোমাকে যে হারার তার তো ভালো অবস্থা থাকে না। নিজে নিজে বাঘের গুহায় এসে ধরা দিলে, এবার পাখির থাবার জন্য প্রস্তুত হও। 6 বছর ধরে আমি যে প্রোটিনের অভাবে ভুগেছি আজকে সেটা কড়াই গন্ডায় পুষিয়ে নেব। তারাও নিজের নেশালো আঁখি তুলে রাফানের সাথে চোখাচোখি করে বলল, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই অ্যাম অল ইয়োর্স। ইউ শিওর? দেন বি মাই মিড নাইট স্ন্যাক্স। আই এম হাংরি ফর ট্রু লং, বেবি গার্ল। লেট মি রিডিউস মাই হাঙ্গার। রাফান তারাকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। তারার দুপা নিজের কোমরের সাথে পেঁচিয়ে তারা কোমরের সাথে জড়িয়ে চুমু খেতে থাকে। একদিকে পানি পড়ছে নাকমুখ চোখের ওপরে, অন্যদিকে দুজনে উন্মাদ চুম্বনে শ্বাস নেওয়া তাই হয়ে পড়েছে। রাফান ধীরে ধীরে তারা ঠোঁটের থেকে ঠোঁট সরিয়ে গলায় বুকে সব জায়গায় চুম্বনে কামড়ে ভরিয়ে দিতে থাকে। বৃষ্টির মতো ঝরে পড়া পানিগুলোও যেন লজ্জায় গুটিয়ে যেতে চায় ওদের দেখে। রাফান নিজের মুখ দিয়ে তারার বুকের কাছে শার্টের বাটনগুলো খুলতে থাকে। তারা নিজেকে কন্ট্রোল করতে রাফানের পিঠে খামচে ধরে, তবুও কোনোভাবে সামলাতে পারছে না নিজেকে। দুজনের উষ্ণ শ্বাস প্রশ্বাসে আর উষ্ণ পানিতে ওয়াশরুমের আবহাওয়া উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যাচ্ছে। 6 বছরের বাধা কাটিয়ে দুজন আবারও এক হয়ে যায়। বরের মৃদু আলোয় ঘর খানিকটা আলোকিত হয়। বিছানার উপরে হেড সাইডে এলান দিয়ে রাফানের বুকের সাথে মিশে শুয়ে আছে তারা। তারা পরনে একটা 2 পিস, আর রাফান ওর মুক্ত গায়ে শুয়ে আছে কোমর অব্দি বেডশিট টেনে। তারা রাফানকে জড়িয়ে ধরে ওর বুকের সাথে মাথা মিলিয়ে প্রশ্ন করে, আচ্ছা তুমি না বললে তোমার বেবি চাই, তাহলে আবার প্রোটেকশন ইউজ করলে কেন? রাফান মৃদু হেসে উত্তর দেয়, বোকা বউটা আমার বোঝে না। 6 বছর পর বউকে পেয়েছি, একটু প্রেম করতে হবে না? তুমি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেলে আমি রোম্যান্স করবো কি করে? 6 বছরের রোম্যান্স পোষাতেও তো 6 মাস লাগবে আমার। ঠিক 6 মাস পর আমার বেবির জন্য প্ল্যানিং করব। আপাতত আমি আমার বউয়ের সাথে প্রেম করতে চাই। গট ইট? ইয়েস স্যার। সকাল 10টায় ডাইনিং টেবিলে নাস্তা করতে এসেছে সবাই। রাফান ছাড়া আর কেউই বাদ পড়েনি। তারা টেবিলে বসার পর থেকেই হাঁচি দেওয়া শুরু করেছে, ঠান্ডায় বারবার নাক টানছে। তারার এই অবস্থা দেখে আলপনা নিশ্চিত হয়ে জিজ্ঞাসা করে, কিরে কি হলো তোর? হুট করে সর্দি লাগলো কি করে? ঠান্ডা কিছু খেয়েছিলি নাকি? তারা নাক টানতে টানতে বলে, আরে না, আছে। নাকটাকে তারা আলপনা কিছু বলতে যাবে অমনি সিঁড়ি থেকে আওয়াজ ভেসে আসে, আচ্ছা।
রাফান অফিসিয়াল গেটআপে নিচে নামছে। রাফানের হাঁচির আওয়াজ শুনে সবাই সিঁড়ির দিকে তাকায়। বিজয় মুচকি মুচকি হেসে বলে, থাক, আমরা সবাই বুঝতে পেরে গিয়েছি। ঠান্ডা লাগলো কি করে আর বলতে হবে না। বিজয়ের কথায় সবার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু রাফানকে দেখে সকলে মুখে চাপা দিয়ে হেসে যাচ্ছে। কোনো শব্দ বের করছে না মুখ দিয়ে। সকলের উদ্দেশ্যে রাফান বলে, আমি আজকে ফ্লাওয়ারকে নিয়ে আমার বাড়িতে যাব। ওদিকটাতে আমার কিছু আর্জেন্ট কাজ আছে। এনার এর ব্রাঞ্চে নাকি কি ঝামেলা হয়েছে, সেটা দেখতে যাব। তোরা সবাই বাড়িতে থাক, কোথাও যাওয়ার দরকার নেই, শুধু নিখিল যাবে আমাদের সাথে। আমরা ফিরে আসার পর আবার বিয়ের সব ইভেন্ট শুরু হবে। রাফানের কথাই শেষ। এখানে আর কেউ কিছু বলল না। বলেও কপালে গালাগাল ছাড়া আর কিছুই জুটত না। তাই চুপচাপ যা বলেছে সেটাই মেনে নিই। ওরা না আসা পর্যন্ত কেউ যাবে না, আর বিয়ের কাজও স্থগিত থাকবে। দুপুর 12টায় রাফান তারাকে ওর নিজের বাড়িতে রেখে চলে যায় ঝামেলা সামলাতে। রাফান বলেছে না ঠিক কী ঝামেলা লেগেছে, তবে সেটা যে ছোট কোনো ঝামেলা না, এটার ব্যাপারে নয়নতারা নিশ্চিত। রাফানের চেহারা আর প্রস্তুতি বলে দিচ্ছিল ও ভয়ঙ্কর কিছু একটা সামলাতে যাচ্ছে। রাফান যাওয়ার আগে তারাকে পই পই করে বারণ করে গিয়েছে, ফ্লাওয়ার, এই বাড়ি থেকে যেন এক পাও বাহিরে না পড়ে তোমার। যদি পড়ে তাহলে আমার চেয়ে খারাপ আর কিছু হবে না, মাইন্ড ইট। তোমার হাত পা ভেঙে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো আমি দরকার পড়লে। এক চুলও ছাড় পাবে না। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে না। সেটা হলেও আমি ছেড়ে দেব না। এসব কথাতেও তারা বুঝে যায় ডাল মেয়ে জরুর কোচ কালা হে। তারা রাফানের সাথে তর্ক বিতর্ক না করে রাফানের কথায় সায় জানায়, কিন্তু তারপরও রাফান কেন জানি তার কথা বিশ্বাস করতে না পেরে ওদের ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যায়। এত ভয় পাওয়ার কারণ কি? তারা এইসব চিন্তা করতে করতে বিছানার ওপরে নিজের ফোনের দিকে তাকায়। ফোনটা হাতে নিয়ে কোনো একজনকে কল লাগায়। কলটা করার সাথে সাথে ফোন রিসিভ হয় অনুপাশ থেকে। ফোনের কথোপকথন শোনা যায়নি। ফোনটা কাটতেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হিংস্রতা। যে ভয়টা পাচ্ছিল সেটাই হচ্ছে। মেজাজটা প্রচণ্ড খারাপ হচ্ছে তার। এই মুহূর্তে যদি দরজা লাগানো না থাকতো, তবে সে ঠিকই রাফানের কথা অমান্য করে চলে যেত। সে কখন থেকে পায়চারি করেছে, কিন্তু চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তারা। একটু পরপর কল করেছে রাফানকে। ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। তার মনে মনে ভাবছে, ফোনটা হয়তো সাইলেন্ট করে রাখা। অনেকক্ষণ পায়চারি করে তার পা আর কোমর ব্যথা হয়ে গেল। এমনিতেই রাতের ধকল এখনও যায়নি। শরীরে এখনও চিনচিনে ব্যথা করছে। ম্যাচ ম্যাচ করেছে সারা শরীর। তাই তারা ভাবলো একটু বসে নেওয়া যাক। রাফানের বুক সেলফের সামনে সোফাটায় বসে পড়ল। গা থেকে গা হেলে শুয়ে পড়ল। চিন্তায় চিন্তায় প্রচুর মাথা ব্যথা শুরু হয়েছে তারার। বারবার একজনকে ফোন করে আপডেট চাইছে রাফানের, সব কিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করতে। কি মনে করে হঠাৎ তার একটা বই নিল সেলফ থেকে, কিন্তু পড়তে মজা লাগছে না, তাই আরেকটা বই নিল। এরকম করে 4-5টা বই নেড়ে চেড়ে দেখল। তার আর ইন্টারেস্টের মধ্যে কোনো বই পেল না। সব কেমন কেমন ভিলেন গোয়েন্দা টাইপের বই। হঠাৎ করে তারার ঘরের এক কোনায় চোখ গেল। এই বাড়িতে সে আগেও এসেছিল একবার, সে বিজয় দিবসের সময়। আর আসা হয়নি। রাফান বলেছে সে ছাড়া তারা যেন এই বাড়িতে না ঢোকে তার জন্য। ঘরের কোণার দিকে চোখ গেল, তারার কিছু রহস্যজনক ঠেকালো। তারা ধীরে ধীরে সেই রহস্যজনক কোণাটার দিকে গেল। একটা ছোটোখাটো সেলফে ওয়াইনের কতগুলো কাচের বোতল। তবে সেই সেলফটা বড় অদ্ভুত ডিজাইনের। গোলাকার ঝুলন্ত একটা সেলফ, ওয়াইনের কাচের বোতলগুলো ডিজাইন করে রাখা। দেখলেই বোঝা যাচ্ছে এগুলো ডেকোরেশনের জন্য। তাই এই সেলফের দিকে তাকিয়ে নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করেছে। নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কিছু একটা ভেবে তারা সেই সেলফটাকে গাড়ির স্টিয়ারিংয়ের মতো করে ঘোরানোর সাথে সাথে আয়নার মতো দেওয়ালে দুফাক হয়ে রাস্তার মতো হয়ে গেল। এই জায়গাটায় আগে রাফান ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করত, কিন্তু এখন নতুন করে এই সিস্টেম করেছে। তারপরেও তারা চোখে ফাঁকি দিতে পারল না রাফান। তারা সিক্রেট রুমটার ভেতরে সন্দেহভাজন চোখে দিদার সঙ্গে প্রবেশ করল। কৌতূহলে তারা হৃৎপিণ্ড অনবরত লাফিয়ে যাচ্ছে। রুমের ভেতরে ঢুকে চারিপাশে তাকিয়ে তারা চোখে কপালে উঠল। হা করে চেয়ে ঝুলে রইল চোয়াল। এই যেন ছোটোখাটো কোনো ফোর্ট মিউজিয়াম। সবগুলো ছবি তারাই, নয়তো রাফান আর তারার একসাথে তোলা। কিছু ছবি তারা সজ্ঞানে তোলা, আবার কিছু ছবি আছে যেগুলো কথা তারা জানেই না। তারা রুমের ভেতরে ঘুরে ঘুরে সব ছবিগুলো দেখতে থাকলো আর আশ্চর্যের চরম সীমানায় পৌঁছাতে লাগলো। এখানে যে শুধু তারাদের 1 বছরের সংসার জীবনের ছবি আছে তাই নয়, বরং এই 6 বছরের ভেতরে তোলা রয়েছে এরকম ছবিও আছে। রুমের একদিকে চোখ ফেলে তারা থমকে যায়, স্তব্ধ হয়ে যায় সে। এটা ঠিক দেখছে ও নাকি ভ্রম হচ্ছে তারার?
তারাদের 6 বছরের প্রত্যেকটা বিবাহ বার্ষিকীতে দিয়ে রাফান আর তারার একসাথে ছবি, কিছু তোলা ছবি। এই ছবিগুলো তারার অ্যাপার্টমেন্টে তোলা ছবি সেলফ হিসেবে তোলা। আর তারা ঘুমিয়ে আছে, আর রাফান তারাকে জড়িয়ে ধরে দুজনে একসাথে সেলফি তুলছে। তারা ঘুমোচ্ছে, আর রাফানের ঘুমন্ত মুখের দিকে নেশাক্ত চোখে তাকিয়ে আছে। সবগুলো ছবি সেলফি হলেও কোনো ছবিতেই রাফানের চোখে ক্যামেরার দিকে নেই। ছবিগুলো দেখে তারা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে অস্পষ্ট স্বরে কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে, ইম্পসিবল, ইটস জাস্ট ইম্পসিবল। হাউ মিস্টার ক্রিমিনাল, হাউ? তুমি তাহলে এত বছর আমার পাশেই ছিলে, তাহলে কেন আমার সাথে দেখা করতে পারলে না? এত ভালোবেসেও কেন এরকমটা করলে? তোমার এত ভালোবাসার বদলে কেন ইচ্ছে করে ঘৃণাটাকে আপন করে নিলে আমার থেকে? এভাবে আগলে রেখেও কেন জানালে না আমায়? তার প্রত্যেকটা কথাতেই ছিল অসহ্য যন্ত্রণা। সে ভাবতেও পারছে না কতটা ভালোবাসলে মানুষ একজন আরেকজনকে এভাবে রাখতে পারে। তারার জন্য রাফানের করা প্রত্যেকটা কাজেই ছিল অসীম ভালোবাসা, যেটার পরিমাণ হয়তো স্বয়ং আল্লাহ তাআলাও ঠিক করে রাখেননি। তারা রুমের পুরোটা ঘুরে ঘুরে দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে এসে বড় রুমটার। সেখানে গিয়ে তারা আরেকটা দরজার মতো দেখতে পেল। সূক্ষ্ম কাচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই তারা আরও ভয়ঙ্কর পরিণাম আশ্চর্য হয়ে গেল। এটা দেখে মনে হচ্ছে কোনো কন্ট্রোল রুম। চারপাশে শুধু সিসিটিভি ফুটেজ, সবগুলোই অন করে রাখা। এই বাড়ি মৃধা ম্যানশনের অফিসে তারার কেবিন। আশ্চর্য হয়ে গেল সে। আবার দেখল তারার অ্যাপার্টমেন্টের ফুটেজ। আরও আশ্চর্য হয়ে গেল তারা। এরপর চোখে এমন একটা জিনিস পড়ল যেটার আশ্চর্যের সাথে চরম পর্যায়ে রেগে গেল সে। চোখ দুটো মুহূর্তেই রাগে লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, মুঠো হয়ে গেল তারার 2 হাত। ইচ্ছে করছিল সব কিছু ভেঙে ফেলতে। কিছুক্ষণ আগেও যে ভালোবাসাটা মহা ছিল, সেটা এখন ভয়ঙ্কর রাগে পরিণত হলো। তারা বিড়বিড় করে নিজের মনে আওড়ালো, তোমাকে এসব ব্যাপারে উত্তর দিতেই হবে মিস্টার রাফান ইব্রাহিম মৃধা। আজকে আমার কৈফিয়ত চাই। ইউ হ্যাভ নো রাইট টু ডু দিস, নেভার এভার। রাত 11টা বাজে। তারা আটকানো ঘরে বসেই রয়েছে। রাফানের আসার নাম নেই এখনও। ঘরের ভেতরে ফ্রিজে খাবারের ব্যবস্থা থাকার পরেও তারা কিছুই খায়নি। সেই সকালে যে নাস্তা করেছিল, তারপর থেকে আর পানিটুকুও মুখে দেয়নি। ডিভানে হেলান দিয়ে কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছে তারা। একে তো রাফানের চিন্তা, অন্যদিকে রাগ, সাথে মাথা ব্যথা তো আছেই। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ কানে আসলো তারার। দরজা খুলে হেলতে তুলতে ঘরে ঢুকলো রাফান। কপালে হালকা কেটে গিয়েছে, গালেও কিছুতে ঘষা খেয়ে ছোপ ছোপ দাগ পড়েছে। গায়ের কোটটা কালো, এখন গায়ে নেই, সাথে কোটিটাও। শুধু কালো রঙের শার্ট অগোছালোভাবে গায়ে রয়েছে। বুকে পরপর 3টে বোতাম খোলা। ডান হাতের কাটা অংশ থেকে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়েছে। রাফান হেলে তুলে ঘরে ঢুকতেই তারার দিকে তাকালো নেশারোর চোখে, প্রশস্ত হাসি দেয়। তারা হেলান দিয়ে থাকে, সোজা হয়ে বসে। রাফানের দিকে তাকিয়ে রাগান্বিত চোখে কড়া গলায় বলে, ড্রিঙ্কস করেছো তুমি? রাফান তারার কথায় পাত্তা না দিয়ে তারার কাছে এসে 2 হাঁটু পেরে বসে পড়ে। তারা আর কিছু বলতে যাবে তার আগেই নিজের মাথাটা তারার বুকে লাগিয়ে দিয়ে জড়িয়ে ধরে তারাকে। শক্ত 2 হাতে তারার কোমর পেঁচিয়ে তারার বুকে মুখ গুজে দেয়। তারপর পুরো শরীর শিউরে ওঠে রাফানের এমন কাণ্ডে তারার। রাফান নেশার ঘরে পুরো বাচ্চাদের মতো হয়েছে। রাফানের ভারী শ্বাস প্রশ্বাস তারাকে আরও বেসামাল করে তুলছে। রাফান তার নেশার কণ্ঠে আজকে সরে তারাকে জড়িয়ে ধরেই বলে, আই এম সো টায়ার্ড বেবি গার্ল, আই মিসড ইউ সো মাচ। আমাকে একটু আদর করে দাও না। দেখো আমি কত ব্যথা পেয়েছি। ওই বদমাইশগুলোর সাথে হাতাহাতি করতে হয়েছিল অনেক। ইচ্ছে মতো পিটিয়েছি সব কয়টাকে, তাই ব্যথা পেয়েছি। কিন্তু জানো, ওদের কাউকে আমি ছাড়িনি, মেরে দিয়েছি সবগুলোকে, একদম মেরে দিয়েছি। বলো ঠিক করেছি না আমি? শেষের কথাটা বলে রাফান তারার দিকে মুখ তুলে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট উলচে তারার ভালো করেছ কথাটা শোনার অপেক্ষায় থাকে। কিন্তু তারা সেরকম কিছুই না বলে বরং রাগ দেখিয়ে বলে, তোমার ওই সিক্রেট রুমে আমি দেখে নিয়েছি মিস্টার ক্রিমিনাল। তারার কথাই রাফানের কপাল কুচকে আসে। তারার থেকে দূরে সরে গিয়ে ফ্লোরে বসে নিজের কপাল চুলকে জিজ্ঞেস করে, মানে সিক্রেট রুম আবার কি? আমার সিক্রেট রুম মানে তো তোমার। ফিক করে হেসে দেয় রাফান। বাজে মাইন্ডের কথাগুলো শুনে তারার মেজাজ খারাপ হয় আরও। তারা রেগে মেগে খানিকটা চিৎকার করে রাফানকে বলে, একে তোমার পার্সোনাল বিষয়ে তুমি না করিয়েছ, তার উপরে এখন নেশা করে উল্টাপাল্টা কথা বলছো। লাইক সিরিয়াসলি, তোমার মনে হয় না এবার তুমি একটু বেশি করছো? তুমি কি করে পারলে আমার পেছনে এসব করতে? ওই সিসিটিভি ফুটেজগুলোতে কেন? আর কিছু বলতে পারলো না তারা। তার আগেও চুপ করতে হলো। রাফানি করালো তারার গলায় রাফানের শক্ত হাত। রাফানের চোখগুলো হঠাৎ করেই কেমন যেন হিংস্র আগুনের মতো হয়ে উঠল।
চোয়াল শক্ত করে তারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপিয়ে বলল, বারণ করেছিলাম না যাওয়ার আগে? কেন শুনলি না বল, কেন শুনলি না? আমার কাছে কৈফিয়ত চাইছিস? আমার কাছে কি মনে করিস নিজেকে? বড্ড বড় পাখনা গজিয়েছে তোর, তাই না? পাখনা কেটে ফেলতে হবে তোর, আমার বুঝতে পেরেছি। শুধু চুপচাপ সব সহ্য করি বললি ভেবেছিস কিছু বলবো না? আমি আমি কতটা ডেঞ্জারাস হতে পারি বিশ্বাস কর। তোকে তোর 0.1%ও দেখায়নি, আজ দেখাই। ভালো করে জানিস আমার যা ইচ্ছে আমি তাই করি। আর সেখানে আমি তোর হাজব্যান্ড। কী করে ভাবলি যে তুই এত কিছু করে ফেলবি? সেখানে আমি কিছুই জানবো না। একটা কথা মাথায় রাখ, তুই যাই করিস না কেন সব খবর আমার জানা। তোর পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনোটাই আমার অজানা না। এতদিন অনেক মাফ করেছি, আজকে করব না। রাফান যে আজকে নিজে কন্ট্রোলে নেই সেটা তারা ভালো করে বুঝতে পেরেছে। রাফান যত বড় অমানুষই হোক, তার প্রতি সে কোনোদিনই এমন অমানবিক ব্যবহার করেনি। এটা তারাও কোনোদিন অস্বীকার করতে পারবে না। কিন্তু আজ আর সেই রাফান নেই। এখন ওর সামনে এমন এক রাফান যে বাকি সবার সাথে এমন ব্যবহার করে, তার সাথেও একই রকম ব্যবহার করছে। সকলের জন্য রাফান মৃধা যেমন জানোয়ার, আজ সেই ব্যবহারটাই তারা দেখছে। রাফান তারাকে ছুঁড়ে ফেলে ফ্লোরে। ড্রেসিং রুমে গিয়ে কোত্থেকে একটা মোটা দড়ি নিয়ে আসে। তারা রাফানের কাণ্ডে হতভম্ব হয়ে যায়। তাহলে কি রাফান সত্যি সত্যি ওকে ফ্যানের সাথে বেঁধে দেবে নাকি? তারা ভয়ে ভয়ে ফ্লোরে পড়েই পেছনের দিকে পেছোতে থাকে, আর রাফান ওর বাঁকা শয়তানি হাসি দিয়ে তারার দিকে এগোতে থাকে। রাফানের ভয়ে তারা কয়েকবার শুষ্ক ঢোক গিলল। ফ্লোরে বসেই পেছোতে পেছোতে একসময় দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল তারার। করুণ চোখে রাফানের দিকে তাকালো। আর রাফান হিংস্র হয়ে উঠেছে চরম পর্যায়ে। নিষ্ঠুর লাগছে ওকে। তার নিজের চোখের সামনে মানুষটাকে চিনতে কষ্ট হচ্ছে খুব। রাফান দীর্ঘ পায়ে দড়ির গোছা নিয়ে এগিয়ে আসছে। রাফানের দিকে তাকিয়ে তারা করুণ চাহনির সাথে কাঁপা কাঁপা গলায় বলে, তোমাকে মানুষ লাগছে না মিস্টার ক্রিমিনাল। অনেক নিষ্ঠুর লাগছে তোমাকে, পুরো একটা জানোয়ারের মতো লাগছে তোমায়। কাল সকালে যখন তোমার হুঁশ আসবে, ক্ষমা করতে পারবে তো নিজেকে আজকের জন্য? পারবে? তার কথার প্রত্যুত্তরে ঘাড় কাত করে হিংস্র চাহনি দিয়ে রাফান বলে, ভালো আমি কোনোদিনই ছিলাম না ফ্লাওয়ার। মানুষ শব্দটা আমাকে কেউ বলতে পারবে না। আমি শুধু ভালো সাজার নাটক করেছি, মহান ছিল সবটাই তোমার জন্য। আমার সব ভালো মানুষে মিথ্যে হলো একটা জিনিস একদম সাফ, সেটা হলো তোমার প্রতি আমার পাগলামো আর তোমাকে হারানোর ভয়। আমি আজও বুঝিনি আমি তোমাকে ভালোবাসি কিনা। হয়তো বাসি, আবার নাও বাসতে পারি। যাই হোক, আজ সেসব কথা বলবো না ফ্লাওয়ার। তুমি আজকে আমার ধৈর্যের সীমা অতিক্রম করেছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। ওই রুমটায় ঢোকাই তোমার সবচেয়ে বড় অন্যায় ছিল। এখন তার শাস্তির জন্য তৈরি হও। কথাগুলো বলে রাফান তারার সামনে গিয়ে ওকে খপ করে ধরে ফেলে। পাচা কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারা চাইলেই নিজেকে কোনো না কোনোভাবে বাঁচাতে পারত, কিন্তু সে চায় না সেটা। সে চায় রাফান নিজে তার ভুলের জন্য নিজেকে ভুল বুঝুক। আর এটাই হবে রাফানের দেওয়া তারার শাস্তি। লিভিং রুমে গিয়ে রাফান তারাকে চুড়ে সোফার ওপরে ফেলে ওর হাত পা শক্ত করে বেঁধে দেয়। এমনভাবে বেঁধে দেয় যেন কোনোভাবেই সেটা ছোটানো যায় না বা অ্যাক্সিডেন্টলি খুলে না পড়ে যায়। দড়িটা অনেক মোটা হওয়ায় সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও একদম কম। তারার হাত পা বেঁধে রেখে রাফান লিভিং রুমে একটা সুইচ প্রেস করে, যেটা প্রেস করার পর 20 ফুট উঁচুতে রাখা ঝাড় বাতিটা ধীরে ধীরে নিচে নেমে আসে। ঝাড় বাতিটা পুরোপুরি নিচে নেমে গেলেই রাফান সেখান থেকে ঝাড় বাতিটা খুলে ফেলে আর সেখানেই তারাকে বেঁধে দেয়। রাফানের কাজকর্মে তারা আর একটা শব্দও করে না, চুপ করে আছে। শুধু অবাধ্য চোখের অশ্রুগুলো বারণ মানে না, অঝরে পড়ে যাচ্ছে বেহায়ার মতো। তারাকে রাফান পুরোপুরি ঝাড়বাতির হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে দিয়ে সুইচ টিপে দেয়। সাথে সাথে সেটা আবারও উপরে উঠতে থাকে। তারা অসহায় চোখে শুধু তাকিয়ে আছে রাফানের দিকে। তারার সাদা চেহারায় রক্তলাল হয়ে গিয়েছে এতটা টর্চার সহ্য করতে না পেরে। তবুও সে নিশ্চুপ হয়ে ঝুলে পড়ল নিজের ভালোবাসার মানুষের কথাই। তারাকে এভাবে ঝুলিয়ে রেখে রাফান একবারও ওর চেহারার দিকে না তাকিয়েই চলে যায় নিজের ঘরে। সেখানে গিয়ে ওপর হয়ে ঘুমিয়ে পড়ে যেন কিছুই ঘটেনি এখানে। প্রায় 3 ঘন্টা পর রাফানের ঘুম হালকা হয়। নিজের বাম পাশে হাতটাতে থাকে তারার খোঁজে। সে পুরোপুরিভাবে ভুলে গিয়েছে আগের ঘটনা, এমনকি নেশার ঘরে পুরোপুরি না কাটতেই লোকের সকল ঘটনাই ওর স্মৃতিতে চাপা পড়ে গিয়েছে। ও শুধু মনে হচ্ছে যে ও ঘুমিয়ে আছে, তার মানে ওর পাশে ওর ফ্লাওয়ারের এখন থাকার কথা। নিজের পাশে হাঁটতে হাঁটতেও যখন রাফান তারার হদিশ পেল না, তখন ওর খানিকটা হুঁশ ফিরে কপাল কুঁচকে মাথাটা একটু নিচু করে সারা ঘরের অবস্থা বোঝার চেষ্টা করে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে রাফানের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা 10 বাজে। মাথায় হাত দিয়ে সব কিছু মনে করতে চায়,
তখনই মনে পড়ে রাতে ও কাজ শেষ করে একটা পার্টিতে গিয়েছিল। মূলত সেটাও মিশনের একটা অংশ। সেই পার্টিতেই কোনোভাবে নেশা হয়ে যায় ওর। নেশার ঘরে মারামারি করতে গিয়ে কেটেও যায় হাতে আর গালে। কোনো রকমের সব কয়েকটাকে মেরে তারপর বাড়ি ফিরল রাফান, নিখিল আর কবির। এরপর এরপর তো সে তারার কাছে এসেছিল, ওকে জড়িয়ে ধরেছিল। আতকে ওঠে রাফান। সে যে কি করেছে সেটা পুরোপুরি মাথায় আসতেই অবশিষ্ট নেশার ঘরটাও কেটে যায় এক মুহূর্তের ভেতরে। কাঁপা কাঁপা গলায় শুধু বলতে থাকে, ও আল্লাহ মাফ করো, আর কোনোদিন নেশা করব না। আল্লাহ তারপরেও মাফ করো আল্লাহ, আল্লাহ আল্লাহ। খোদার নাম নিতে নিতে খাট থেকে নেমে গিয়ে সোজা দৌড় লাগায় লিভিং রুমের দিকে। টানা 3 ঘন্টা ধরে উল্টো ঝুলে রয়েছে তারা। ভাবতেই শিউরে ওঠে রাফানের পুরো শরীর। লিভিং রুমে গিয়ে দেখে তারা অবচেতন হয়ে ঝুলে আছে। রাফানের কলিজায় পানি পুরো শুকিয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে পুনরায় সুইচ টিপে তারাকে নিচে নামায় সব বাঁধন খুলে দিয়ে তারাকে করে তুলে দৌড় লাগায় নিজের ঘরে। কোনো সময় নষ্ট না করে নিখিলকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসতে। এই রাতের বেলা ডাক্তারের খোঁজ করছে রাফান। সেই ভেবে নিখিলও কোনো ভনিতা না করে কল কেটে দিয়ে ডাক্তার আনার ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব। কিন্তু সমস্যা হলো আজ শুক্রবার, তার উপরে এত রাত, হাসপাতাল সব বন্ধ পাওয়া যাবে। তাই কিডন্যাপ করে ডাক্তার আনতে হবে। তারাকে খাটের নিস্তে ছুঁয়ে শুয়ে থাকতে দেখে রাফানের চোখে পানি বেয়ে পড়েই যাচ্ছে। এক গ্লাস পানি এনে তার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো রাফান। হাত দিয়ে বারবার তার গলাকে চাপড়ে মারতে থাকলো আর বাদ ভাঙা পুরুষালী কান্নায় বলতে লাগলো, ওই ফ্লাওয়ার, জানো প্লিজ, চোখটা খোল, আর হবে না, আর কখনোই হবে না। ও আমার আল্লাহ, দয়া করো তুমি, আমার সব নিয়ে যাও, তবুও কেড়ে নিও না। দরকার পড়লে আমাকে তোমার কাছে নিয়ে যাও, তবুও আমি ওর ক্ষতি নিজের চোখের সামনে দেখতে পারবো না। কেন এমনটা করলাম আমি, কেন? ওই ফ্লাওয়ার, আমার এই আধখানা ভাঙা হৃদয়টা চেয়ে তোমার জন্যই পূর্ণতা পাই, জানো, প্লিজ ক্ষমা করে দিও প্লিজ। তারার হাতে পায়ে ডলতে থাকে রাফান কথাগুলো বলে। আর সেদিনকার মতো তারাকে হারানোর ভয়ে কেঁদে চলেছে রাফান। তার আহাজারি প্রতিধ্বনিত হচ্ছে পুরো রুমটায়। তারার জ্ঞান ফিরছে না দেখে রাফান একেবারেই ভেঙে পড়ে। ফ্লোরে লুটিয়ে পড়ে তারার পায়ের কাছে। সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য দাগ হয়ে গিয়েছে। সেই দাগগুলো ছুঁয়ে ছুঁয়ে চুমু খাচ্ছে রাফান। তারার পা দুটো ধরে তারার চুমু খেয়ে বলে, আমার শাস্তিটা এভাবে না দিলেও পারতে ফ্লাওয়ার, এই কাজটা তুমি মোটেও ঠিক করলে না। আমি কি করে বাঁচাবো তোমার কিছু হলে? আমার জীবনটা এমনিতেই রক্তিম হয়ে আছে ফ্লাওয়ার, আমার প্রেমের গল্পটাও রক্তিম করে দিও না, সইতে পারবো না। রাফানের কথা শেষ হতে পেছন থেকে হুড়মুড় করে ঘরে প্রবেশ করে কবির আর নিখিল, সাথে কয়েকজন বডিগার্ড, কিছু নার্স, ডাক্তার আর চিকিৎসার সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলো। নিখিলকে আসতে দেখে রাফান তারার পায়ের কাছ থেকে উঠে নিখিলের 2 বাহু ধরে ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে পড়ল, নিখিল, নিখিল দেখ না, ও চোখ খুলছে না নিখিল, ফ্লাওয়ার চোখ খুলছে না। ওর এই অবস্থা আমি করেছি, আমার জন্য আজকে ওর এই অবস্থা। রাফানের চোখে মুখে অশ্রু এখনও শুকায়নি। মেজা মুখটা শীতল হয়ে আছে রাফানের। নিখিল রাফানকে শান্ত করে বলে, কিছু হবে না ভাই, চিন্তা করবেন না, ডক্টর এসেছেন তো। ডাক্তার কোনো দেরি না করেই তারা চেক আপ শুরু করে দিয়েছে। নিখিল আর কবির দুজনেই ঘর থেকে বের হয়ে যায়। মহিলা ডাক্তারটি রাফানের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলে, মিস্টার মৃধা, আর একটু দেরি হলেই আপনার ওয়াইফের মুখে রক্ত উঠে যেত। আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে সেটা হয়নি। তিনি অতিরিক্ত স্ট্রেচের কারণে জ্ঞান হারিয়েছেন, চিন্তার বিষয় নেই, কিন্তু কমপক্ষে 2 দিন বেড রেস্ট দিতে হবে। আর মোটেও স্ট্রেস দেওয়া যাবে না ওনাকে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাইয়ে দিবেন। ওনাকে দেখে মনে হচ্ছে সারাদিনেও কিছু খাননি। স্যালাইন লাগিয়ে দিয়ে যাচ্ছি, আমি সকালে এসে আরেকবার চেক আপ করে যাব। বাধ্য ছেলের মতো রাফান ডাক্তারের সব কথা শুনে সায় জানালো। ডাক্তার তারাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় 12 ঘন্টা আগে ওর ঘুম ভাঙবে না। ওর ঘুমে একা একা না ভাঙলেও ওকে জাগাতে মানা করেছে ডাক্তার। ডাক্তার চলে যাওয়ার পর রাফান তারার মাথার কাছে ফ্লোরে বসে আলতো হাতে তারার মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ করে কিছু একটা মাথায় আসতেই রাফানের চোখ জ্বলে ওঠে। তারার কাছ থেকে উঠে চলে যায় কোথাও একটা। বাড়ির বাহিরে বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে নিখিল আর কবির কথা বলছিল। দুজনের চেহারাতেই চিন্তার ছাপ স্পষ্ট। ঠিক তখনই ওরা কিছু গাছ ভাঙার আওয়াজ শুনতে পায় বাড়ির পেছনের দিকটায়। সাথে সাথে ওরা ছুটে যায় সেই দিকে। কিন্তু ওখানে গিয়ে ওরা যা দেখলো তাতে ওদের চোখ বড় বড় হয়ে গেল। রাফানের বাড়ির পেছনে সাইডটায় রাফান একটি ছোটোখাটো বার বানিয়েছিল। সব রকমের বিদেশি মদ সেখানে ছিল। রাফান হাতে একটা হকস্টিক নিয়ে সবগুলো বোতল গড়িয়ে ফেলেছে। কোটি কোটি টাকা দিয়ে বানানো এই বার, আর তাতে কোটি কোটি টাকার মদ রয়েছে। রাগে আগুনে হয়ে যাওয়া চোখ নিয়ে রাফান সব কিছু ভেঙে দিতে উদ্যত হয়েছে। রাফানের এই অবস্থা দেখে কবির আর নিখিল আটকাতে গেলে রাফান চেঁচিয়ে ওঠে,
সর আমার সামনে থেকে, না হলে তোদের হাড়ও ভাঙবো আমি। চলে যায় এখান থেকে। রাফানের গর্জন শুনে সাথে সাথে ওরা পিছু সরে যায়। বার থেকে বের হয়ে যায় দুজন। কাচের কোনাগুলো ভেঙে ভেঙে চারিপাশে ছিটকে পড়েছে। তাতে রাফানের হাত পা মুখ কেটে গিয়েছে। এতে কোনো হেলদোল নেই রাফানের। নিখিল বাইরে থেকে জোরে জোরে বলছে, ভাই প্লিজ বেরিয়ে আসুন, আপনার হাত পা কেটে যাচ্ছে তো। পুরো বাড়ির সব কিছু ভাঙতে ভাঙতেই রাফান ওদের উদ্দেশ্যে চোয়াল শক্ত করে বলে, যেই জিনিসের জন্য আমার ফ্লাওয়ারের কষ্ট হয় সেটাই আমি রাখবো না, কিছু রাখবো না, কিছু না। আজ থেকে রাফান ইব্রাহিম মৃধার জীবনে কোনো অ্যালকোহল থাকবে না। সব ভেঙে চুরমার করে দিয়ে রাফান বার থেকে হকস্টিক হাতে বেরিয়ে আসে। নিজের পকেট থেকে লাইটার বের করে রাফানকে পকেট থেকে লাইটার বের করতে দেখে নিখিল আর কবির সাথে সাথে রাফানের হাত ধরে আটকে বলে, এরকমটা করবেন না বস, ব্লাস্ট হয়ে যাবে, বড় সড়ো অনেক ক্ষতি হয়ে যাবে, আশেপাশে বাড়িতেও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। রাফান এক ধাক্কায় ওদের সরিয়ে দিয়ে বলে, আমাকে কেউ আটকাবি না। কবির ফায়ার সার্ভিসে খবর দে, আর বডিগার্ডদেরও রেডি থাকতে বল সব কিছু নিয়ে, কিন্তু পোড়াবো তো আমি অবশ্যই। রাফান যেহেতু বলেছে তার মানে সে করবেই, কেউ আটকাতে পারবে না তাকে। তাই রাফানের কথা মতো কবির আর নিখিল সব ব্যবস্থা করে ফেলতে থাকলো। আর রাফানের চেহারায় ফুটে উঠল ক্রোধের আগুন। ধীরে ধীরে পেছোতে যেতে যেতে তীক্ষ্ণ চোখে বারটার দিকে একবার তাকিয়ে লাইটার ছুঁয়ে দিল। সাথে সাথে আগুনের ফুলকি বের হওয়া শুরু হলো। চারিপাশে আগুন পড়ে যাচ্ছে। একটু পরপর আওয়াজ যাচ্ছে কাছের। নিখিল আর কবির দৌড়ে এসে রাফানের ধরে পেছনে নিয়ে যেতে থাকে। সামনের দিকে তাকিয়ে থেকে রাফান পেছনে সরে বাঁকা হাসিতে তাকিয়ে থাকে, কিন্তু এখনও তার মনে শান্তি হয়নি। তাই কবিরকে আদেশের সুরে বলে, কবির বার্ন দ্যাট বার। রাফানের আদেশ শুনে একবার কবির আর নিখিল অবাক হয়েও ভয় ঢুকিলে দুজন। কবিরের হাতে থাকা ফোনটায় কল করে একজন বলে সেই বারটা পুড়িয়ে দেওয়ার কথা। এবার রাফানের মনে কিছুটা হলেও শান্ত হচ্ছে, কিন্তু পুরোপুরি শাস্তি পাওয়া শেষ হয়নি। এবার পালা রাফানের নিজের শাস্তির। রাফান নিজের শাস্তির কথা ভেবে বাড়িতে দৌড় লাগায়। রাফানের পিছু পিছু কবির নিখিলও ছুটে যায়। আজ ওরা রাফানের পাগলামি সামলাতে গিয়ে নিজেরাই পাগল হয়ে যায় সেই চিন্তায়। বাড়ির ভিতরে ঢুকে রাফান লিভিং রুমের চারিপাশে একবার তাকায়, ভাবতে থাকে নিজের করা সেই কাণ্ড। কবির রাফানের দিকে তাকিয়ে বলে, বস অনেক হয়েছে, এবার একটু শান্ত হন, আপনি এরকম করলে ম্যাডামকে কে দেখবে। রাফান কবিরের কথায় কিছু না বলে অন্য কথা বলল। যে কথা শুনে নিখিল আর কবির দুজনেই থমকে গেল। আমায় বেঁধে ঝুলিয়ে দে ওইখানে, 6 ঘন্টার আগে খুলবি না। গম্ভীর গলায় রাফানের কড়া নির্দেশ থমকে যায় দুজন।